right variosity trunk হলো right brachiocephalic artery and the right common carotid artery, তারপরে আসতেছে হলো লেফট কমন ক্যারোটিড আর্টারি, তারপরে লেফট সাবক্লাভিয়ান আর্টারি, এরকম। তাহলে ওইটা দিয়ে কমন ক্যারোটিড আর্টারি দিয়ে ওটা উপরের দিকে উঠে যায়, উপরে দিকে গেলে এটা ম্যানিফেস্টেশনটা। তাহলে বলা হচ্ছে যে নেক্সট কি, এটা দুটো বেজে গেল নাকি? দুটো বাজে? হ্যাঁ, 12টা বাজে। ওদের তো ঠিক নাই কয় ঘন্টা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটা দেখতে পাবো। সমস্যা নাই। তাহলে এই হলো যে এগুলো হলো কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন আমরা বলবো মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন। যেটা সেটা কি নিয়ে আসতে পারে, আমি যেগুলো বললাম যে এগুলো নিয়ে তারা আসতে পারে। পরে যেটা ট্রিটমেন্টটা, যে ট্রিটমেন্টটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট হলো যে হার্ট রেট কন্ট্রোল। যদি বেশি হয় টেকিকার্ডিয়া নিয়ে আসে, বলছে এটা কি নিয়ে আসতে পারে, যে বলছে এটা প্যালপিটেশন নিয়ে আসতে পারে। কমপ্লিকেশন আসলে লেফট সাইডের হেমিপ্লেজিয়া, তারপরে পেরিফেরাল ইস্কিমিয়া নিয়ে আসতে পারে, মেজেন্টিক থ্রম্বোসিস নিয়ে আসতে পারে, রেনাল ইনফাকশন নিয়ে আসতে পারে। কিন্তু মোস্ট কমন হলো ডিউ টু দ্য ইনক্রিজ হার্ট রেট এবং ইরেগুলার হার্ট রেট, সে প্যালপিটেশন নিয়ে আসে। আর তুমি যদি পালসে হাত দাও তাহলে ইরেগুলার এটা পালসটা পাবা, ইরেগুলার পালসটা পাবা এবং পালস রেটটা বেশি হবে, টেকিকার্ডিয়া পাবা। তাহলে টেকিকার্ডিয়া উইথ ইরেগুলার পালস স্পিড, এইটা হলো তোমরা পাবা। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টার্গেট অফ দ্য ট্রিটমেন্ট হলো হার্ট রেটটা কন্ট্রোল করা, আর একটা হলো টু প্রিভেন্ট দ্য থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন। এখন হার্ট রেট আমরা কি দ্বারা কন্ট্রোল করি? হার্ট রেট কন্ট্রোলের জন্য আমরা বিটা ব্লকার দিই। সেটা নন সিলেক্টিভ বিটা ব্লকার, প্রোপানোল আমরা দিতে পারি। সিলেক্টিভ বিটা ব্লকার বিসোপ্রোলোল, মেটোপ্রোলোল এগুলো দিতে পারি। এখন সবচেয়ে বেশি বিসোপ্রোলোল ইউজ করা হয় টু কন্ট্রোল দ্য হার্ট রেট। বিসোপ্রোলোলটা কাজ করে কোথায়? এবি নোডে সে কন্ডাকশনটাকে ডিলে করে, ফলে বেশি আর অ্যাট্রিয়াল ইম্পালসটা ভেন্ট্রিকুলে যেতে পারে না, হার্ট রেটটা কন্ট্রোল। যদি শুধু বিটা ব্লকারে কন্ট্রোল না হয় তাহলে সাথে আমরা ডিগক্সিন দিতে পারি, অথবা আমরা ভ্যারাপামিল ইউজ করতে পারি বা ডিলটিরিয়াম ইউজ করতে পারি। তাহলে ফার্স্ট ট্রিটমেন্টটা যেটা আছে হার্ট রেট কন্ট্রোল করার জন্য, সেটা বিটা ব্লকার, সিলেক্টিভ বিটা ব্লকার আর নন সিলেক্টিভ বিটা ব্লকার। নন সিলেক্টিভ এটা হলো প্রোপানোল, সিলেক্টিভ বিটা ব্লকার বিসোপ্রোলোল, মেটোপ্রোলোল এগুলো দিতে পারি। এতে যদি হার্ট রেটটা কন্ট্রোল না হয় তাহলে অ্যাসোসিয়েটেড আমরা ডিগক্সিন দিতে পারি, অথবা ভ্যারাপামিন অথবা ডিলটিয়াজেম। ভ্যারাপামিন আর ডিলটিয়াজেম হলো রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, অথবা নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলা হয়। এগুলো আমরা দিতে পারি। এখন এগুলো দিতে হলে সাবধানে দিতে হবে। বিটা ব্লকারের সাথে যদি আমরা ভ্যারাপামিল দেই অথবা ভ্যারাপামিল ডিগক্সিন, এগুলো যদি আলাদা আলাদা করে দেই আমরা, তাহলে কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। এই একটা, সেগুলো সাবধানে দিতে হবে। তাহলে অপশন হলো যে আমরা বিটা ব্লকার দিতে পারবো যদি কন্ট্রাইন্ডিকেটেড নয়। এন্ড পেশেন্টের যদি সিভিয়ার অ্যাজমা বা সিওপিডি থাকে তখন তো বিটা ব্লকার দিতে পারবো না। তখন যে কন্ট্রাইন্ডিকেশন থাকলে কি দিবা? তখন ভ্যারাপামিল দিতে পারবা বা ডিলটিয়াজিম দিতে পারবা, এগুলো দিতে পারবা। এগুলো যদি তাতেও রেট কন্ট্রোল না হয়, সাথে ডিগক্সিন দিতে পারবা। কিন্তু ভ্যারাপামিল এর সাথে যদি ডিগক্সিন অ্যাড করো, দেয়ার ইজ এ চান্স অফ কমপ্লিট হার্ট ব্লক। ওটা দিলে খুব মনিটর করতে হবে, এটা সাবধানে দিতে হবে। আর সিভিয়ার অ্যাজমা বা সিওপিডি যদি থাকে তাহলে তুমি বিটা ব্লকার দিতে পারবা না, সেক্ষেত্রে ওই ডিলটিয়াজিম বা ভ্যারাপামিল দিতে হবে। ডিলটিয়াজিম বা ভ্যারাপামিলের সাথে হুইচ ওয়ান ইজ প্রিফার্ড ড্রাগ, তোমরা বলবা যে ভ্যারাপামিল দিতে পারি। তাহলে আমরা হার্ট রেট কন্ট্রোলের জন্য বিটা ব্লকার দিতে পারি, ভ্যারাপামিল দিতে পারি, ডিলটিয়াজিম দিতে পারি, ডিগক্সিন দিতে পারি, আইদার অ্যালোন অর ইন কম্বিনেশন। কম্বিনেশন হলে ইউজুয়ালি টু ড্রাগ কম্বিনেশন থাকে, কিন্তু এই কম্বিনেশনের জন্য কিছু ডেঞ্জারাস কমপ্লিকেশন আছে। সেই কমপ্লিকেশন হলো ড্রাগ ইনডিউসড কমপ্লিট হার্ট ব্লক। যে হয়েছে কিনা কি করে বুঝবা? যে হার্ট রেট অনেক কমে যাবে, কত হয়? ইউজুয়ালি 30 কমে,
মতো 40 নিচে আসে, 40 নিচে আসে। এইভাবে আমরা বুঝতে পারবো। আর যদি বলা হয় যে এটা থম্ব-এম্বোলিক ম্যানিফেস্টেশনটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, যে থম্ব-এম্বোলিক ম্যানিফেস্টেশন প্রিভেন্ট করতে হলে আমরা সাধারণত অ্যাসপিরিন দিই, এর সাথে অ্যান্টিকোয়াগুলেন্ট দিই। অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে কি দেওয়া হয়? সাধারণত ওয়ারফেরিন দেওয়া হয়। ওয়ারফেরিন দেওয়া হয়। ওয়ারফেরিন দিলে আমরা আইএনআর দেখতে হয়। আইএনআর সাধারণত 2.5, টার্গেট আইএনআর থাকে 2.5। তাহলে প্রথম দিন টাইমে আইএনআর দেখা হয়, কারণ টার্গেট আইএনআর ইজ 2.5। আর অ্যাকুট ম্যানিফেস্টেশন যদি নিয়ে আসে, যেমন ধরো থম্ব-এম্বোলিক ম্যানিফেস্টেশন বা ব্রেন স্ট্রোক হয়ে যদি হেমিপ্লেজিয়া নিয়ে আসে, তখন আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন। তাহলে দিজ আর দ্য এইগুলোই হলো যে ট্রিটমেন্ট অফ দ্য অ্যাক্টিয়াল ফিব্রিলেশন। নেক্সট হলো ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, অর্থাৎ সিভিয়ার যদি মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ এগুলো থাকে, তাহলে ইউজুয়ালি এটা সাইনাস রিদমে ফিরে আনা যায় না। স্যার, বলো। স্যার ট্রিটমেন্টে ডিফিব্রিলেটর বলবো কি না স্যার? তোমরা ডিফিব্রিলেটর বলবা, প্রথমে যে বলবা যে আন্ডারলাইং ইটিওলজি, ধরো আন্ডারলাইং ইটিওলজি যদি, এটা আসলে বোঝার বিষয়, তো তোমরা আসলে টোটালটা তো জানো না, সেজন্য তোমাদের জন্য বলা মুশকিল। ধরো সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস আছে, সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস আছে, এটা কখনোই আর সাইনাস রিদমে ফিরবে না। ডিফিব্রিলেট করলে এই যেটা সাইনাস রিদমে ফিরবে, তা কখনো ফিরবে না। ধরো যদি তার অ্যাট্রিয়াল ইকো করে যদি দেখো যে তার লেফট অ্যাট্রিয়াল কোনো থম্বাস আছে, তাহলে যদি ডিফিব্রিলেশন করো, তাহলে থম্বাসটা ছুটে গিয়ে তার ব্রেন স্ট্রোক হতে পারে। সেজন্য বলবে যদি সিভিয়ার আন্ডারলাইং কোনো ডিজিজ না থাকে এবং এটা যদি পারঅক্সিজমাল হয়, ড্রাগে যদি রেটটা কন্ট্রোলে না হয় বা সাইনাস রিদমে যদি ফিরে না আসে, সিভিয়ার আন্ডারলাইং হার্ট ডিজিজ যদি পারসিস্টেন্ট আন্ডারলাইং কোনো হার্ট ডিজিজ না থাকে, কোনো থম্বাস যদি না থাকে, তাইলে আমরা সাইনাস রিদমে ফিরে আনার জন্য এইটা ডিফিব্রিলেশন করতে পারি। তুমি কথাটা বুঝলে কিনা? যদি না বুঝো তাহলে আমি আবার বলবো। আচ্ছা, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অর্থাৎ যদি পার্মানেন্ট কোনো ভালভুলার হার্ট ডিজিজ থাকে, ধরো মাইট্রাল স্টেনোসিস থাকে, ওটা কখনোই সাইনাস রিদমে আসে না, ওটা পারসিস্টেন্ট ডিফিব্রিলেশন থাকে। বরং ওটা যদি তুমি ডিফিব্রিলেশনের কিছু সাইড ইফেক্ট আছে, সেটা হতে পারে, অথবা তুমি একটু করে দেখলা যে এটা থ্রম্বাস আছে, তখন ডিফিব্রিলেশন করতে পারবে না। যদি পারঅক্সিজনাল যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি ড্রাগে যদি না যায়, তাহলে তখন তুমি ডিফিব্রিলেশন করতে পারবে। তোমাকে তখন জিজ্ঞেস করতে পারে যিনি এই কার্ডিয়াক ডিফিব্রিলেশন তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ধরবে, সে তোমার এটাও ধরতে পারে যে তুমি কখন ডিফিব্রিলেশনে যাবা, যে এখানে কোনো ড্রাগ দিয়ে সাইনাস রিদমে ফিরে আনা যায় কিনা। তুমি বলে জি স্যার যায়, সেটা হলো অ্যামিডরন দিয়ে এটা সাইনাস রিদমে ফিরে আনা যেতে পারে। আমরা রেট কন্ট্রোল করি বিটা ব্লকার দিয়ে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লাইক দ্য ডেলটিজিয়াম, ভেরাপামিল দ্বারা, ডিগক্সিন দ্বারা, এটা রেট কন্ট্রোল করে, এটা সাইনাস রিদমে ফিরে না। সাইনাস রিদমে ফেরার জন্য আমরা অ্যামিডরন দিতে পারি। এটা ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন বলে, ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। আমরা ডিসি তে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন, আর এটা হলো ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। এখন যদি ড্রাগ দেওয়ার পরও সাইনাস রিদমে ফিরলো না, যদি থম্বাস যদি না থাকে, পারসিস্টেন্ট সিভিয়ার যদি ভালভুলার হার্ট ডিজিজ না থাকে, তাহলে ইয়েস, এটা তখন ডিসি শক দেওয়া যেতে পারে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইউর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আমরা নেক্সটে যাই। দেখো এখানে
এই ইসিজি তে টেস্ট ফিট গুলো খেয়াল করো, এখানে V2, V3 এবং V4, এখানে এসটি এলিভেশন আছে, V5 V6 ভালো আছে। তারপরে ওয়ানে এসটি এলিভেশন আছে, এভিএল এ এসটি এলিভেশন আছে। ধরো V1 থেকে আমরা V4 V5 V6 ভালো আছে, তাহলে এখানে অ্যান্টোসেপ্টার, এখানে হাইলেকচার 1 and AVL হাইলেকচার। এখন আমরা V1 to V4 পর্যন্ত যদি হয় অ্যান্টোসেপ্টার, V1 ভালো আছে, V2 তে আছে, V3 তে অবভিয়াস আছে এবং V4 এ আছে, এটা হলো অ্যান্টোসেপ্টার। এখানে 1 এবং AVL আছে, এটা হলো হাইলেকচার। এরপরে আছে দেখো তোমরা 2 ভালো আছে, 3 তে এটা ইনভার্সন আছে, গ্রস ইনভার্সন আছে, এভিএল তে গ্রস ইনভার্সন উইথ ইনফিরিয়র ইস্কিমিয়া। এটা হলো অ্যাকুট এসটি এলিভেশন, অ্যান্টোসেপ্টাল প্লাস হাইলেটারাল এমআই, এটা প্লাস হলো ইনফিরিয়র ইস্কিমিয়া বলবো, ইনফিরিয়র ইস্কিমিয়া। আর কিছু আছে নাকি? এটা দাও নাকি তোমরা? এটা পি ওয়েভ টেপ তো ভালো বোঝা যায় না, করগুলো বোঝা যায় না যে কত টেকিকার্ডিয়া না ব্রাডিকার্ডিয়া আছে। তোমরা এটা শুধু এমআই দেখার জন্যই দাও, তাহলে এইটা তোমরা এটা বলবা যে অ্যাকুট অ্যান্টোসেপ্টাল এমআই, এসটি এলিভেশন। শোনো, তাহলে এমআই তো দুই ধরনের, এসটি এলিভেশন এমআই, নন এসটি এলিভেশন এমআই। এই একটা যেমন, আর একটা হলো অ্যাকুট এমআই এন্ড ওল্ড এমআই। তাহলে অ্যাকুট এসটি এলিভেশন এমআই যদি থাকে তাহলে এসটি এলিভেশন থাকবে, আর যদি এসটি এলিভেশন না থাকে তাহলে কি হতে পারে, সেটা নন এসটি এলিভেশন এমআই হতে পারে, আর একটা হলো আনস্টেবল অ্যানজাইনা হতে পারে। দুটোর থেকে ডিফারেন্স হলো যেখানে আইদার কার্ডিয়াক মার্কার যেমন ট্রোপোনিন আই অথবা কার্ডিয়াক আইসোএনজাইম যেমন সিকেএমবি, এগুলো যদি এলিভেটেড থাকে তাহলে সেটা নো এসটি এলিভেশন। তাহলে এসটি এলিভেশন নাই, তাহলে এরকম তিন ভার্সন আছে, পেইনটা এমআই এর মতো, তাহলে আমরা বলছি যে সেটা দুটো জিনিস হতে পারে, নন এসটি এলিভেশন এমআই আর আনস্টেবল অ্যানজাইনা। দুটো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, যে এটা কার্ডিয়াক মার্কার আর কার্ডিয়াক এনজাইম। শুধু কার্ডিয়াক মার্কার যদি বলো তাও হবে, বলবা যে এটা আমরা ট্রোপোনিন আই এন্ড সিকেএমবি মার্কার হিসেবে ধরলাম, কিন্তু সিকেএমবিটা এনজাইম আর কন্ট্রাক্টাইল প্রোটিন হলো ট্রোপোনিন আই। তাহলে এটা যদি এলিভেটেড থাকে তাহলে নন এসটি এলিভেশন এমআই, যদি না থাকে তাহলে সেটা আনস্টেবল। তাহলে এটা হলো এসটি এলিভেশন এমআই। আমরা বলছিলাম নন এসটি এলিভেশন সম্পর্কে আমরা আলাপ করছি। এটাও যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আগের কথাগুলোই বলবো। যেখানে এই পেশেন্ট বাসায় তোমার কাছে গেল, তুমি কি দ্বারা ওইতে লোডিং ডোজ অ্যাসপিরিন প্রফিডোজের কথা বলে নিয়ার বাই হসপিটাল যেখানে আইসিইউ সিসিইউটা অ্যাভেলেবল আছে সেখানে পাঠিয়ে দেবো। তারপরে হলো যে তুমি সিসিইউতে যদি এখানে থাকো তাহলে সব কথাই তুমি বলবা এখানে এসটি এলিভেশন এমআই। এখানে বলা হয় যে ওগুলোর চেয়ে ট্রিটমেন্টের পার্থক্য হলো যে এখানে তোমার রিভাস্কুলারাইজেশন করা হয়। রিভাস্কুলারাইজেশন হয় এখানে তোমার থ্রম্বোলাইটিক ড্রাগস দেওয়া হয়। থ্রম্বোলাইটিক ড্রাগস মানে এটা হলো স্ট্রেপ্টোকাইনেস দেওয়া হয়। এখন বলে যে স্ট্রেপ্টোকাইনেস তুমি কাদেরকে দিবা, যে এখানে আসলে বলবে যে পেশেন্ট যদি 8 ঘন্টার মধ্যে আসে, 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে আসে, তাদেরকে আমি স্ট্রেপ্টোকাইনেস দিব। বলে যে 8 থেকে 10 ঘন্টা যদি হয় তাহলে আমরা হিস্ট্রি নিয়ে বেনিফিট অফ ডাউট দিতে পারি, কিন্তু তারপরে যদি আসে তাহলে আমরা স্ট্রেপ্টোকাইনেস দিব না। যদি বলে যে তুমি 6 থেকে 8 ঘন্টা কেন বললা, যে যদি কারো টোটাল অক্লুশন থাকে কোনো করোনারি আর্টারির মধ্যে, তাহলে উইদিন 6 to 8 আওয়ার্স যে ইনফাকশনটা কমপ্লিটেড হয়ে যায়, অর্থাৎ টিস্যু নেক্রোসিস যেটা হয় সেটা 6 থেকে 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। 6 থেকে 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। 6 থেকে 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ টিস্যু নেক্রোসিস যেটা হয় সেটা 6 থেকে 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়।
এখন যদি টিস্যু নেক্রোসিস যদি কমপ্লিট হয়ে যায় তাহলে থ্রম্বাসটা লাইসিস করে আর তোমার তো লাভ নাই, কারণ যা হওয়ার সেটা হয়েই গেছে। তুমি তো থ্রম্বোলাইটিক ড্রাগস দিতে চাও যে থ্রম্বাসটা ডিসলোজ করে ফেলার জন্য, লাইসিস করে ফেলার জন্য। তাতে কি হবে, রিভাস্কুলারাইজেশন হবে, তোমার মায়োকার্ডিয়াল মাসেলটা সেফ হয়ে যাবে। দিস ইজ ইওর টার্গেট। কিন্তু পেশেন্ট দেরি করে আসছে, ডিউ টু ডিলেড অ্যারাইভাল স্ট্রেপ্টোকাইনাস ক্যানট বি গিভেন। হোয়াই? যে বাই দিস টাইম তুমি মনে করতেছো যে এটা টোটাল ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেলে তখন আর থ্রম্বোলাইটিক্স ড্রাগস দিয়ে লাভ নাই। সেজন্য বলা হয় যে থ্রম্বোলাইটিক্স ড্রাগস তুমি কখন দিবে, ওই যে 6 to 8 আওয়ার্স এর মধ্যে দিবা। যে কেন দিবা, যে কারণ একটা কমপ্লিট অক্লুশন যদি থাকে, ইনফেকশনটা কমপ্লিট হতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। যে ফর দ্য কমপ্লিট ইনফেকশন the time duration is 6 to 8 hours. কাজে এই ডিউরেশনের মধ্যে যদি আসে বিফোর কমপ্লিট ইনফেকশন, তাহলে I will give the thrombolytics, otherwise I will not give the thrombolytics, কারণ দিয়ে কোনো লাভ হবে না। বাই দিস টাইম তার নেক্রোসিসটা কমপ্লিট হয়ে গেছে, টিস্যু ইনফেকশনটা, কার্ডিয়াক ইনফেকশনটা কমপ্লিট হয়ে গেছে। আর যদি আমরা দেখি যে বেনিফিট অফ ডাউট অর্থাৎ থেকে থেকে তার পেইনটা হয়েছে, পেইনের হিস্ট্রিটা সে ভালো করে দিতে পারতেছে না, সেখানে তোমার এটা কোনো ডাউট আছে, ইন দ্যাট কেস তুমি দিলে পরে লাভ হতে পারে সেরকম যদি মনে করো, তাহলে তুমি হয়তো 10 ঘন্টার মধ্যে আসলেও, 8 থেকে 10 ঘন্টার মধ্যে আসলেও দিতে পারবো। আদারওয়াইজ দিয়ে কোনো লাভ হয় না। যদি না দেওয়া যায় তখন তুমি কি করবা, তখন একদম ওই আনস্টেবল অ্যানজাইনা আর নন স্টিরিভেশন এমআই এর যে ট্রিটমেন্টটা বলছি সেগুলো, বেড রেস্ট দিবা, আইভি চ্যানেল ওপেন করবা, অক্সিজেন ইনহেলেশনটা দিবা, তারপরে লোডিং ডোজে অ্যাসপিরিন দিবা, ক্লোপিডোগ্রিল দিবা, সাথে অ্যান্টিএমেটিক ড্রাগ দিবা। এরপরে হলো যে তোমার ওই লো মলিকুলার ওয়েট হেপারিন দিবা। আর যদি 60 কেজির বেশি ওজন হয় বা 70 কেজির বেশি যদি ওজন হয় 80 মিলিগ্রাম দেবা, আদারওয়াইজ এটা 60 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি দিবা। তারপরে পেইনের জন্য ওই নার্কোটিক অ্যানালজেসিক, অ্যান্টিএমেটিক ড্রাগ যেগুলো আছে দিবা। আর সবগুলোই আগে যে কথাগুলো বলছি ওগুলোই, যে হোম ট্রিটমেন্ট হলে কি দিবা, সিসিউতে যদি থাকো তাহলে কি দিবা, কি কি রিস্ক ফ্যাক্টর থাকবে, অল আর সেম, সবগুলো একই রকম। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমাদেরকে পরীক্ষা এর মধ্যে থেকেই আসবে? ইউজুয়ালি আমরা চেষ্টা করি যদি কোনো এক্সামিনার অন্য কিছু না চায় তাহলে এর মধ্যে থেকেই দেয়া হয়, এর মধ্যে থেকে দেয়া হয়। একটা অ্যাক্টিয়াল ফিব্রিলেশন থাকে যে কোনো ইসকেমিয়া, ধরো তোমরা এটা দেখে টেকার পর এর চেয়ে যদি ভালো আরো পরিষ্কার ইসিজি যেগুলোতে কোনো কনফিউশন নাই, তখন এখানে টিওএফটা ভালো করে বোঝা যাচ্ছে না, রেটের ঘরগুলো অত ভালো নাই, হয়তো আমরা একটা অ্যান্টিসেপ্টাল এমআই দিলাম, এর চেয়ে ভালো এমআই দিলাম, এর চেয়ে খারাপ দিব না, যেটা তোমাদের জন্য বোঝা আরো বেশি ভালো সুবিধা হয় সেগুলোই দেওয়া হয়। তো সেগুলো হয়তো তোমরা দেখে আবার দেখে টেকে নিলা, কিন্তু যে কোশ্চেন গুলো করা হয় এগুলো কোশ্চেন করা হয়, এই কোশ্চেন গুলো আরো আরো জেনে নাও। স্যার অরিজিনাল যে পেপার ওইগুলো কি দিবে? অরিজিনাল এই এই যে কাগজ তোমরা দেখবা ওই কাগজই দেওয়া হয়, হয়তো তোমাদের ফটোকপি করে দেখানো বা অরিজিনাল একবার ওরা থেকে দেখালো। যেগুলো দেওয়া হয় তোমাদেরকে, তোমাদের জানার বাইরে কোনো ইসিজি তো দেওয়া হয় না, কোন ইসিজি দেওয়া হয়, কি ধরা হয়, তো সব বলে দেওয়া হয়। এটা আছে, ধরো এই ইসিজি দেওয়া হয়তো পরীক্ষার আগে যদি আমরা আরো ভালো ইসিজি পাই, যেগুলো হয়তো শুধুমাত্র এন্টোসেপ্টাল এমআই আছে, তাহলে আমরা বদলাই দিলাম, তোমরা খোঁজ নিয়ে দেখো। এই সিসিউতে গেলেই হয়, হয়তো হাইলাইটালটা বাদ দিয়ে দিলাম, তোমার হয়তো শুধু এন্টোসেপ্টালই চোখে পড়লো, ওটা চোখে পড়লো না, কাজে আমরা একটা ওয়ালে যে এমআই সেটাই তোমাদেরকে দিলাম, তোমাদের তাতে সুবিধা হলো, এভাবে দেওয়ার আমরা চেষ্টা করি। তোমাদের যে কারো আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কেউ কিছু বলতে চাও নাকি আর?
রেজিস্ট্রাররা কিছু বলবা, আর কিছু বলা যাবে? এই তো, হ্যাঁ এগুলোই দেবে। রেসিপ্রোকাল চেঞ্জ সম্পর্কে একটু বললেন। রেসিপ্রোকাল চেঞ্জ তোমরা বলো না, আমি বলবো যে বলবা না, যেখানে যে চেঞ্জ আছে সেগুলোই বলবো। অর্থাৎ এই যে এখানে যে আছে ধরো অ্যাকুট অ্যান্টোসেপ্টাল এমআই, তুমি এটা সি এবং এভিএফ এ রেসিপ্রোকাল বলতে যাবা না, তুমি বলবা যে ইনফিরিয়র এমআই তে ইসকিমিয়া আছে। এখন কেউ যদি মাথার মধ্যে নিয়ে আসে রেসিপ্রোকাল, তাকে তো তুমি না করতে পারবা না। যদি সে জিজ্ঞেস করে এটা রেসিপ্রোকাল হইতে পারে কিনা, তখন বলবা যে হবে। তাছাড়া তুমি বলবা যে এটা ইনফিরিয়র ইসকিমিয়া, এটা অ্যান্টোসেপ্টাল এমআই এর সাথে সি এবং এভিএফ এ টি ইনভার্সন আছে, এসটি ডিপ্রেশন আছে, কাজে এটা ইনফিরিয়র ইসকিমিয়া। এখন সেই ইসকিমিয়াটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এটা রেসিপ্রোকাল চেঞ্জ এরকম হতে পারে কিনা, তুমি বললো যে হতে পারে। ওরা তো এখন কিছু বললো না তো কেউ। আচ্ছা, এই তোমাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, কোনো অসুবিধা হলে কিন্তু বলবা। তোমাদের তো মুখ দেখতে পাচ্ছি না, কে কোথায় আছো কেমন আছো দেখতে পাচ্ছি না, কাজে কে কতটুকু নিতে পারতেছো তা তো আমি বুঝতে পারছি না। কাজে কোনো অসুবিধা হলে সেটা আমাকে বলবা। তাহলে যদি বলো যে এটা হ্যাঁ এটা রেসিপ্রোকাল, কারণ দিস ইজ দ্য মেইন চেঞ্জ, এটার সাথে ইনফিরিয়র ইসকেমিয়া তুমি বলবা। তুমি যদি কেউ যদি বলে যে রেসিপ্রোকাল এরকম কোনো চেঞ্জ হতে পারে কিনা, অর্থাৎ এই চেঞ্জের জন্য এটা এন্টিরিয়র লিডে অ্যান্টোসেপ্টাল লিডে এই চেঞ্জ আছে, ইলেকট্রিক্যাল অল্টারেশন হয়ে এটা হয়েছে, ইলেকট্রিক্যাল অল্টারেশন হয়েছে, যেটা রেসিপ্রোকাল হতে পারে কিনা, অর্থাৎ এর জন্য এটা হতে পারে কিনা, বলবা যে হতে পারে। পরীক্ষার হলে মানে তোমার আসলে জানা থাকলে তুমি বলতে পারবা, না জানা থাকলে বলতে পারবা না। তুমি বলবা যে ইয়েস স্যার এটা রেসিপ্রোকাল হতে পারে, কিন্তু ইউজুয়ালি কোনো ডিজিজ ছাড়া এই চেঞ্জ গুলো হয় না। যে হতে পারে কিনা, হ্যাঁ হতে পারে। যে রেসিপ্রোকাল শুনতে চাচ্ছে তার মনের মধ্যে আছে যে এটা রেসিপ্রোকাল চেঞ্জ হতে পারে, তুমি হ্যাঁ বলবা যে জি স্যার এটা হতে পারে। কোনোভাবেই এক্সামিনারের সাথে মানে তুমি তোমারটা বলবা আর কি, কিন্তু এক্সামিনারের সাথে ওই কনফিউশনে যাওয়া যাবে না, বা দেখতে হয় যে উনি কি চাচ্ছেন। উনি যদি বলে যে এটা রেসিপ্রোকাল চেঞ্জ, তুমি বলবা যে জি স্যার রেসিপ্রোকাল চেঞ্জ এটা হইতে পারে, হইতে পারে। তবে ইউজুয়ালি বলে যে ইনফিরিয়র লিডে এইটা 2-3 এভিএফ এ এই চেঞ্জ গুলো মানে কি, যে এটা রাইট কর্নার আর্টারিতে কোনো ডিজিজ আছে, নরমালি ম্যানিফেস্ট করে নাই, কিন্তু যখন এটাতে ম্যানিফেস্ট করছে তখন এটাতেও ম্যানিফেস্টেশন হচ্ছে। এই চেঞ্জটা রিভার্সিবল হতে পারে, অর্থাৎ আমি যখন ট্রিটমেন্ট দিলাম তখন এটাও রিভার্স করে যেতে পারে, সেই কারণে বলে যে রেসিপ্রোকাল চেঞ্জ। আর কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। এখনই শ্রেষ্ঠ সময়, পরীক্ষার আগে তো আর হতে পারবে না। স্যার এখানে হাইলাইট্রালও আছে অ্যান্টিসেপ্টালও আছে, এরকম কেসে কি স্যার দুইটা বলবো না সেটা দুইটাই বলবা। এই হাইলাইটার হলো লেফট ল্যাটারাল সারকামফ্লেক্স আর্টারি আছে না, তোমার নাম শুনছো নাকি? হ্যাঁ, লেফট করোনারি আর্টারি দুটো ব্রাঞ্চ হয়, এলএডি এন্ড এলসিএক্স। এলসিএক্স এর অক্লুশন হলে এই যে লেফট ল্যাটারাল এটা হতে পারে, অর্থাৎ লেফট করোনারি আর্টারি ডিজিজ। এটা এলএডি তেও ডিজিজ আছে, এলসিএক্স এও ডিজিজ আছে, সেই জন্য অ্যান্ট্রোসেপ্টাল এমআইও হয়েছে, হাইল্যাটারাল এমআইও হয়েছে। তো তোমার যদি ওই অ্যানাটমিটা থাকে তাহলে তোমার কাছে কনফিউশন হবে না যে দুটো আর্টারিতে অক্লুশন আছে। এলএডি হলো লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং, তার জন্য অ্যান্ট্রোসেপ্টাল হয়েছে, আর এলসিএক্স এর ডিজিজের জন্য যে হাইল্যাটারাল হয়েছে, ওয়ান এন্ড এভিএল হয়েছে। বুঝতে পারছো কথা? ইয়েস স্যার বুঝছি। এই আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ওবিয়া যেহেতু আছে হাইল্যাটারাল বলতে হবে, এখানে আর কোনো কনফিউশন নাই। এসটি এলিভেশন আছে অনেক বড়। স্যার তাহলে এটা ডায়াগনোসিস কি এন্টিরিয়র ল্যাটারাল এমআই বলবো? অ্যান্টিরিয়র যদি আমরা বলি,
আমরা বলছিলাম সেই জন্য যে V1 to V6 এইটুকু হলো অ্যান্টেরিয়র, V1 থেকে V6 অ্যান্টেরিয়র, V1 to V4 অ্যান্ট্রোসেপ্টাল। যদি V1 থেকে V4, এখানে V1 থেকে V4 পর্যন্ত আছে, কাজে অ্যান্ট্রোসেপ্টাল। যদি V5 V6 ও যদি হতো তাহলে আমরা বলতাম অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র সাথে যদি 1 এবং AVL এ থাকে তাহলে আমরা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বলি। বুঝতে পারছো? অর্থাৎ অ্যান্ট্রোল্যাটারাল তুমি যেটা বলতেছো V1 থেকে V6 1 AVL, এটাতে অ্যান্ট্রোল্যাটারাল বলতে চাচ্ছ, এখানে V1 to V6 পর্যন্ত নাই, এখানে V1 থেকে V4 আছে, অর্থাৎ সেপ্টাল ওয়াল। দিস লিড ইন্ডিকেটস দ্য সেপ্টাল ওয়াল, আর অ্যান্টেরিয়র ওয়ালটা ইন্ডিকেট করে V1 থেকে V6 পর্যন্ত, কাজে 1 এবং V4 পর্যন্ত আছে, কাজে অ্যান্ট্রোসেপ্টাল। তার সাথে স্যার B1 থেকে B4 যেহেতু আছে এইজন্য আমরা এন্টেরিয়র সেপ্টাল বলতেছি, আবার ওইদিকে যে 1 AVL আছে, তাহলে এটা স্যার একবারে ডায়াগনোসিসটা মানে বলবো কিভাবে তাহলে? এটা হলো অ্যান্ট্রোসেপ্টাল উইথ হাইল্যাটারাল, অ্যান্ট্রোসেপ্টাল উইথ জি স্যার, বুঝতে হাইল্যাটারাল। পারছি, থ্যাংক ইউ। এটা নরমাল নাকি? এটাতে 2 তে রেস্ট এলিভেশন আছে, 3 তে রেস্ট এলিভেশন আছে। এটা হলো AVF রেস্ট এলিভেশন আছে, 2 তে রেস্ট এলিভেশন, 3 তে রেস্ট এলিভেশন, AVF রেস্ট এলিভেশন, তাহলে 2 3 AVF, অর্থাৎ অ্যাকুট ইনফিরিয়র রেস্ট এলিভেশন এমআই, অ্যাকুট ইনফিরিয়র রেস্ট এলিভেশন এমআই। আচ্ছা, এখানে 1 এ ইনভার্সন আছে, AVL এ ইনভার্সন আছে, এখানে V1 V2 V3 V4 V5 V6, এর সাথে আমরা বলবো যে এটা অ্যান্টেরিয়র ইসকেমিয়া আছে। V1 V2 V3, আমরা বলি যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন, এই স্ট্রেইনটা মানে কি আসলে? স্ট্রেইন বলতে কি বোঝাতে চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি যখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন, তাহলে প্রথমে হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তো থাকতে হবে, থাকলে না স্ট্রেন বলবা। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যেখানে নাই সেখানে দেয়ার ইজ নো কোশ্চেন অফ স্ট্রেন। কোশ্চেন অফ স্ট্রেন কখন আসবে? যখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। তাহলে হাইপারট্রফি তোমার প্রথম ইসিজিটা আমি দেখাইছি যেটা হাইপারট্রফি, হাইপারট্রফিতে এটা ডিপ এস ছিল, V1 এ এরকম লম্বা একটা এস ছিল, আর এই V5 অথবা V6 এ টল একটা আর ছিল। এই এস ইন V1 প্লাস আর ইন V5 যে লেন্থটা হচ্ছিল সেখানে মোর দ্যান 37 মিলিমিটার, দ্যাট ইন্ডিকেটস দ্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা হলো প্রথমে হলো হাইপারট্রফি বলতে হবে। হাইপারট্রফির সাথে টি ইনভার্সন আছে কিনা, সেই ইনভার্সনটা কোথায় খোঁজে? ল্যাটারাল লিড গুলো। ল্যাটারাল লিড কোনটা? V5 V6 1 AVL, এই ল্যাটারাল লিড। এই ল্যাটারাল লিডে যদি টি ইনভার্সন থাকে তাহলে সেটাকে স্ট্রেইন প্যাটার্ন বলে। অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে ল্যাটারাল লিডে যদি টি ইনভার্সন থাকে তাহলে স্ট্রেইন প্যাটার্ন বলে। এখন তোমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নাই, তাহলে তো আর স্ট্রেইনের কোনো প্রশ্ন আসে না। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে যদি V5 বা V6 এ যদি টি ইনভার্সন থাকে সিগনিফিকেন্ট, অথবা 1 AVL এর সিগনিফিকেন্ট টি ইনভার্সন থাকে, তাহলে তুমি বলবা যে এটা স্ট্রেইন প্যাটার্ন। যদি স্ট্রেইন ধরো হাইপারট্রফি নাই তাহলে ওটা তো ইসকেমিয়া বলতে হবে, ল্যাটারাল ইসকেমিয়া। অর্থাৎ
স্ট্রেইন থাকলে অর্থাৎ যদি থাকে হাইপারট্রফি থাকে, তখন তুমি ইস্কিমিয়া না বলে স্ট্রেন বলতেছো, ইস্কিমিয়া বলে স্ট্রেন বলতেছো, আসলে ওটা ইস্কিমিয়াই হয়। ধরো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে লেফট ভেন্ট্রিকুলার থিকনেসটা বেড়ে গেছে, লেফট ভেন্ট্রিকুলার ওয়ালের যে থিকনেসটা এটা বেড়ে গেছে, অর্থাৎ এই এইটা এইটার উপরে যে মানে সার্কুলেশনের যে স্ট্রেইনটা যে চাপটা আছে আর কি, সেটা হলো বেশি আছে। আগে যে সার্কুলেশনে সেটা মেটাবলিক ডিমান্ডটা মেটাতে পারতো, এখন মোটা হয়ে যাওয়ার কারণে যে সার্কুলেশনটা পাচ্ছে, যে ব্লাড সাপ্লাইটা পাচ্ছে, তার মেটাবলিক ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না, ফলে ওখানে ওখানে ওই রিলেটিভ একটা ইস্কেমিয়া হচ্ছে, রিলেটিভ একটা ইস্কেমিয়া। অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ নাই, অক্লুশন নাই, কিন্তু ওর ডিমান্ডটা বেড়ে গেছে, ওর হাইপারট্রফি হওয়ার ফলে ডিমান্ডটা বেড়ে গেছে, ফলে দেখা যাচ্ছে যে ওখানে একটা রিলেটিভ একটা ইস্কেমিয়া হচ্ছে, তার যা কারণে টি ওয়েভ ইনভার্সন হচ্ছে। সেই জন্য ওটাকে আমরা স্ট্রেইন প্যাটার্ন বলি। ওখানে যে বেশি চাপ আছে সার্কুলেশনে, সেই চাপটা সে মেইনটেইন করতে পারতেছে না, সেই জন্য সেটাকে স্ট্রেইন প্যাটার্ন বলা হয়। দেখো তুমি বুঝলে কিনা। সিম্পলি আমরা বলবো যে যদি কোনো হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি না থাকে, তুমি স্ট্রেইনই বলতে পারবে না। এখন হাইপারট্রফির সাথে যদি টি ইনভার্সন না থাকে, V5 V6 অথবা 1 এভিএল, তা না থাকলে তুমি স্ট্রেইন বলতে পারবে না। যদি থাকে তাহলে তুমি স্ট্রেইন বলতে পারবে, শুধু ওই ওয়াল গুলো থাকে। এখন যদি 2-3 এভিএফ এ যদি এরকম ধরো যে এরকম টি ইনভার্সন আছে 2-3 এভিএফ এ, তাহলে তোমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে ইনফিরিয়র ইস্কেমিয়া বলতে হবে। কিন্তু শুধুমাত্র যে V5 V6 এ যদি ইনভার্সন থাকে, তখন তুমি ইস্কেমিয়া বলবা না, তখন বলবে যে স্যার এটা স্ট্রেইন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য এটা হয়েছে, এটা ওই ইস্কেমিক ডিজিজের জন্য হয়নি, করোনারি আর্টারি ডিজিজের জন্য হয়নি। কিন্তু স্ট্রেইন তো ধরো এই 2-3 এভিএফ এ সমস্ত হবে না, 1 এভিএল V1 V2 V3 এ সমস্ত যদি চেঞ্জ থাকে, তাহলে সেটা স্ট্রেইনে হয় না। স্ট্রেইনে হয় শুধুমাত্র V5 V6 1 এভিএল এ যদি টি ইনভার্সন থাকে, তাহলে সেটা স্ট্রেইনের জন্য হয়, অন্য লিড গুলোতে হয় না। বুঝতে পারছো কথাটা? জি স্যার। কোনো কনফিউশন থাকলে বলবো। আমরা দুঃসময়ের মধ্যে আছি, কাছাকাছি নাই। শোনো, এরকম এই কতগুলো এরকম দেওয়া আছে, ফটোগ্রাফ দেওয়া আছে, দিয়ে তোমাদের এটা ডায়াগনোসিস বলা হয়। যে বলছে যে এটা কি, এটা তোমাদের সামনাসামনি, এখানে আমি অনেক বেশি টাইম নষ্ট করব না। এটা হলো টিনিয়া রিং ওয়ার্ম ইনফেকশন, টিনিয়া কর্পোরেসিস, এটা এটা হয়। এটা হলো যে সেন্ট্রাল ক্লিয়ারেন্সে পেরিফেরাল রিঅ্যাক্টিভেট আছে। বলছে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এটা স্পট ডায়াগনোসিস। তুমি বলবে টিনিয়াসিস, এবার বলছে টিনিয়াসিস এটা কোন টাইপের, সারা বডিতে যদি হয় সেটাকে কি বলে, যে টিনিয়া কর্পোরিস এটা বলে। বলছে এটা আর কোথায় হতে পারে, এটা অ্যাক্সিলাতে হতে পারে, তারপরে এটা লোয়ার অ্যাবডোমেনে হতে পারে, জেনিটাল অর্গানে হতে পারে। এটা কি প্রেজেন্টেশন নিয়ে আসে, বলছে এরকম কিটিনাস ম্যানিফেস্টেশন নিয়ে আসে, তার সাথে সিভিয়ার ইচিং নিয়ে আসতে পারে। তারপরে বলে যে এটা কি ট্রিটমেন্ট করবা, তখন তুমি বলবে যে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দেওয়া হয়, লোকাল অ্যান্টিফাঙ্গাল দেওয়া হয়। তখন তোমাদের এবার ইয়াতেও আসছিল, হসপিতেও ছিল যে কতগুলো সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালের নাম দেওয়া ছিল, লোকাল অ্যান্টিফাঙ্গালের নাম দেওয়া ছিল, এটা কতদিন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, সিভিয়ার, এটা তোমরা বই পড়ে ঠিকঠাক করে নিও। স্যার আইডেন্টিফিকেশনটা আরেকবার বলেন, নেট ছিল। আইডেন্টিফিকেশন দেখো, যেটা কিটিনাস ম্যানিফেস্টেশন, অনেক সময় এরিথেমাটাস থাকে। দেখো যে খুব লক্ষ্য করে দেখো যে সেন্ট্রাল ক্লিয়ারেন্স আছে, এখানে কিছু নাই, দেখছো? এই যে রিঅ্যাক্টিভ মার্জিন গুলোতে দেখো যে রিঅ্যাক্টিভ, এই যে, কিন্তু সেন্ট্রাল ক্লিয়ারেন্স আছে, রিং শেপড, সেজন্য রিং ওয়ার্ম বলে আর কি। এটা তো ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়াসিস বলে। সারা বডিতে হলে টিনিয়া কর্পোরেস বলে, যদি ইঙ্গুইলান রিজনে থাকে টিনিয়া ইঙ্গুনালিস বলে, যদি এই নেইলে হয় টিনিয়া পেডিস বলে, এগুলো বলে। তো এগুলো, এটা হলো যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে এটা ট্রিটমেন্ট করতে হয়।
এটা দেয়া থাকে। এটা এটা ভালো বোঝা যাচ্ছে না। এটা হলো যেখানে পার্সিউলস আছে, এখানে একটা ফারো আছে, পার্সিউলস আছে এই জায়গাগুলোতে আর কি। এগুলো দেখে তোমাকে বলতে হবে যে এটা হলো স্কেবিস, এটা স্কেবিস। এখন স্কেবিজের মধ্যে তারপর তোমাকে জিজ্ঞেস করা হয় স্কেবিজের আদার কোন কোন সাইডে হতে পারে। তাহলে ইন্টারডিজিটাল ক্লেফট যেগুলো, এটা বলতে হবে হাতে হতে পারে, এটা লোয়ার লিম্বে হতে পারে, ইঙ্গুলার রিজনে হতে পারে, লোয়ার অ্যাবডোমেনের দিকে হতে পারে, জেনিটালিতে খুব হয়, জেনিটালিয়াতে হয়। তারপরে অ্যাক্সিলারি ফোল্ড যেগুলো আছে, অ্যাক্সিলারি ফোল্ডে এটা হতে পারে। এটা সাধারণত তোমার ফেস এবং স্কাল্পে হয়, ফেস এবং স্কাল্পে হয়। তো বলা হয় যে হোয়াট ইজ দ্য পজিটিভ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পজিটিভ অর্গানিজমস অফ দ্য স্কেবিস, এটা কি হয় এবং এটা কি ধরনের চিকিৎসা দেওয়া হয়, কোথায় দেওয়া হয় না। বলছে যে এটা দুটো দুটো দেওয়া হয়, ফার্স্ট ডেতে দেওয়া হয়, তারপরে হলো 7 দিন পর আবার। আর এটা অল ওভার দ্য বডিতে দেওয়া হয়, এটা শুধুমাত্র ফেস এবং স্ক্যাল্পে এটা দেওয়া হয় না, কারণ দিস সাইডটা স্পেয়ার করে। তোমরা এটা দেখলেই বুঝতে পারবা যে এটা স্কেবিজে দেওয়া হয়। কি কি ড্রাগ দেওয়া হয়, কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, এগুলো জিজ্ঞেস করা হয়। স্কেবিজটা খুব ভালো করে তোমরা পড়ে নিও। এটাও তোমার ফাঙ্গাল ইনফেকশন। এগুলো সেন্ট্রাল ক্লিয়ারেন্স আছে, এগুলো আছে। এটা সোরিয়াসিস, এটা সোরিয়াটিক লেশন। সোরিয়াটিক লেশন এরকম স্কেলি লেশন হয়, এরকম স্কেলি লেশন হয়, যদি চুলকানো যায় মাছের আঁশের মতো এগুলো লাগে, এটা লাগে। এটা দেয়া, এটা জিজ্ঞেস স্কিনের কেউ থাকলেই বা অন্য যারা অন্য ডিসিপ্লিনে যারা আসে, যারা সাইকিয়াট্রিক ডিজিজ গুলো ধরে, তারপর স্কিন ডিজিজ গুলো ধরে। স্কিন ডিজিজের মধ্যে যেহেতু এরকম একটা ফটোগ্রাফ আছে, তোমাদেরকে psoriasis পড়ে যেতেই হবে। What is psoriasis? What are the defined types of the psoriasis? Psoriatic যে লেশন যেগুলো আছে, সেই লেশন গুলো কেমন দেখতে হয়, কেমন দেখতে হয়, what are the other tests of the psoriasis, what are the complications of the psoriasis। মেডিসিনে যারা আছে তারা কমপ্লিকেশনের মধ্যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলোতে চলে যায়, যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলো কি কি আছে। এর মধ্যে সোরিয়াটিক আর্থ্রাইটিস একটা, এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস একটা, তারপর রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস একটা, প্রাইমারি অ্যানকোলাইজিং স্পন্ডাইলাইটিস এগুলো আছে। ওখান থেকে তোমাদের চলে, এগুলো দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হয়, এগুলো দিয়ে পরীক্ষা শুরু হয়। তারপরে এর সাথে ডার্মাটাইটিস গুলো ধরা হয়। স্কিন ডিজিজের মধ্যে তোমরা তো 3টে এখানে পেলা, যেগুলো খুব ভালো করে পড়তে হবে। যেমন রিং ওয়ার্ম সম্পর্কে তোমার ডিটেইলস ভালো করে পড়তে হবে। তারপরেরটা ছিল স্কেবিস, স্কেবিজের ইন টোটো, স্কেবিজের অর্গানিজম থেকে শুরু করে, স্প্রেড থেকে শুরু করে, তারপরে ট্রিটমেন্ট, তারপরে কমপ্লিকেশন ইনফেক্টেড হয়ে যখন হয়, এর থেকে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়ে স্কেবিজের পরে বলে যে চোখ মুখ নাক মুখ ফুলায় নিয়ে আসলো, হাত পা ফুলে গেল, কি হতে পারে। অর্থাৎ পরে যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, সেগুলো জিজ্ঞেস করে, এগুলো বলে, এগুলো থেকে চলে যায়। কাজে স্কেবিজের ইন টোটো কোনো কিছু বাদ দিতে পারবে না তোমরা। তারপরে রিং ওয়ার্মের কোনো কিছু বাদ দিতে পারবে না, এখানে সব জায়গাতেই আসে, রিটেনে আসে, ভাইভাতে ধরে, তোমাদের যেরকম প্লেট আছে এখান থেকে চলে যায়, এখান থেকে চলে গিয়ে তার রিলেশনে চলে যায়। যেমন ধরো তুমি স্কিন ভালো করে পারতেছো না, হয়তো সোরিয়াসিস বললা, মেডিসিনে যে থাকো ওখান থেকে, ওখানে দেখা যায় যে রিম্যাটোলজি ওই বইতে আছে, তাই এখান থেকে আসলেই তোমার সেরোনেগেটিভ আর্থ্রাইটিস সম্পর্কে জিজ্ঞেস করবা, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলো কি কি আছে, এটা কি কি হয়, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কি কি হয়, কি কি ইনভেস্টিগেশন করবা, কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়। কাজে এখানে সোরিয়াসিস যেহেতু আছে, এখান থেকে এবারও জিজ্ঞেস করা হয়েছে যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলো নাম বলো। তারপরে বলা হয়েছে হোয়াট ইজ মনো আর্থ্রাইটিস, হোয়াট ইজ অলিগো আর্থ্রাইটিস, হোয়াট ইজ পলি আর্থ্রাইটিস,
এগুলো সেরোনেগেটিভ আর্থাইটিসে কোন ধরনের আর্থাইটিস হয়, কোন কোন জয়েন্ট সেটা ইনভলভমেন্ট হয়, কি কি টেস্ট দেওয়া হয়, এগুলো ধরা হয়। তারপরে সোরিয়াসিসের কমপ্লিকেশন গুলো কি হবে, সোরিয়াসিস, হাউ টু ট্রিট দ্য সোরিয়াসিস, এগুলো। এর সাথে সাথে তোমাদের ডার্মাটাইটিসের ক্লাসিফিকেশন, ডার্মাটাইটিসের টাইপ, ডার্মাটাইটিসের ট্রিটমেন্ট কি কি, এগুলো বলা হয়। এটা ডার্মাটাইটিসের সাথে ডিফারেন্স কি, যে এখানে যে লেশন গুলো হয় সেগুলো স্কেলি লেশন হয়। এখন ক্রনিক ডার্মাটাইটিস যেগুলো হয় সেগুলো ক্যাটেনাইজেশন, যেগুলো হয় ক্যাটেনাইজেশন হয় এরকম হতে পারে, কিন্তু এখানে স্কেলি হয় না, এগুলো স্কেলি হয় এগুলো। এই রিলেশনে সেরোনেগেটিভ আর্থাইটিস রিলেশন যেগুলো আছে সেগুলো পড়ে ফেলতে হবে। এইটা হলো যে, বলো তো তোমরা কি এটা, এটা হলো হারপিস জোস্টার, এটা হারপিস জোস্টার, এটা হারপিস জোস্টার হলো, এটা হলো ভেসিকুলার, এটা হলো ভেসিকুলার, প্যাপুলার অথবা ভেসিকুলার, এটা ইরাপশন হয়। এই ইরাপশন গুলো ফলো করে দ্য ডার্মাটোম, যে কোনো একটা ডার্মাটোম এটা ফলো করে। এটা দেখো, যেটা মিড লাইন ক্রস করে না, এইটা ধরো হলো মিড লাইন, মিড লাইন এটা পিছন থেকে আসতেছে, অর্থাৎ এইখান থেকে শুরু করে পিছনের মিড লাইন পর্যন্ত এটা যায়। এখানে যে ডার্মাটোম আছে সেই ডার্মাটোম গুলো এটা ফলো করে। এর পজিটিভ অর্গানিজম গুলো তোমাদের জিজ্ঞেস করে, হারপিস জোস্টার, এটা চিকেন পক্স ভাইরাস, ভেরিসিলা জোস্টার ভাইরাস, ভেরিসিলা জোস্টার ভাইরাস দ্বারা চিকেন পক্স হয়। চিকেন পক্সের যখন ছেড়ে যায় এই ভাইরাসটা পোস্টেরিয়র রুট গংলিয়নের মধ্যে অনেক দিন পর্যন্ত ডরমেন্ট থাকতে পারে। বডি ইমিউনিটি কোনো কারণে যদি কমে যায় তখন এগুলো রিঅ্যাক্টিভেশন হয়। রিঅ্যাক্টিভেশন হলে তখন এরকম ভেসিকুলার ইরাপশন গুলো একদম চিকেন পক্স এরকম দেখতে, ওরকমই দেখতে হয়। যে কোনো একটা জায়গা এটা ফলো করে। তাহলে চিকেন পক্স হলে কি হয়, সেন্টিপিটাল হয়, অর্থাৎ এটা ট্রাঙ্কে এটা হয়, তারপরে লিম্ব গুলোতে হয়, হতে পারে স্কাল্পে, হতে পারে ফেসে, হতে পারে। ডেফিনিট কোনো ডার্মাটোমটাকে ফলো করে না, এখানে ডেফিনিট এটা ডার্মাটোমটা ফলো করে। তাহলে এখানে বলে যে এটা একটা ভাইরাসের নাম বলো যেটা দুটো ডিজিজ করে, সেটা হলো হারপিস জোস্টার, এটা হলো ভেরিসিলা জোস্টার ভাইরাস। এটা চিকেন পক্সও করে, আর রিঅ্যাক্টিভেশন যখন হয় তখন এটাতে হারপিস জোস্টার হয়। হারপিস অপথেলমাটিকাস আছে যেটাতে ট্রাইজিমেলার নার্ভের ডিভিশনে এটা হয়, সেখানে তোমার কর্নিয়াল আলসার হয়ে ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। তাহলে এটা তাহলে এখানে কি কি ম্যানিফেস্টেশন হতে পারে, কিটিনাস ম্যানিফেস্টেশনের সাথে সাথে এটা খুব পেইনফুল হতে পারে, যেহেতু এটা নার্ভের রিলেশনে হয়, নার্ভের রিলেশনে হয়। এটা অনেক দিন পর্যন্ত ওল্ড এজে যদি হয় তাহলে কমপ্লিকেশন হলো পোস্ট হারপেটিক নিডালজিয়া, পোস্ট হারপেটিক প্রায় এক বছরের মতো এটা সিভিয়ার পেইন থাকে। যদি এটা অ্যাকুট হয় তাহলে সেখানে অ্যান্টিভাইরাল দিতে হয়, অ্যাসাইক্লোভির দিতে হয়, ভ্যালাসাইক্লোভির যেগুলো আছে সেগুলো এটা দেওয়া হয়। আর পেইনের জন্য এটা প্রিগাবালিন দেওয়া যেতে পারে, সাথে অন্য যে সমস্ত পেইন কিলার আছে সেগুলো দিতে পারে, যেহেতু নিউরোপ্যাথিক পেইন এটার সাথে প্রিগাবালিন দিতে পারে। তাহলে এটা যদি দেওয়া হয় তাহলে হারপিস জোস্টার কি দ্বারা হয়, কেন হয়, তারপরে ভাইরাসটার এটার নাম কি, এর কমপ্লিকেশন কি হতে পারে, এই ভাইরাস দ্বারা আর কি ডিজিজ হয়, যেমন ধরো চিকেন পক্স হয়, তাহলে চিকেন পক্স সম্পর্কে ভালো করে পড়তে হবে। অর্থাৎ যেহেতু এরকম একটা স্লাইড আছে, ওটা চোখের সামনেই থাকে, তোমাদের সামনেই এটা দেওয়া থাকে, হঠাৎ করে তুমি এটা সোজা বলে যেটা দেখলেই চিনতে পারবা তোমাকে দিতে হয় যে এটা কি, তখন তুমি বলবা যে এটা হারপিস জোস্টার, যে আর কোথায় কোথায় হতে পারে। এখানে যেরকম হচ্ছে চেস্টে হতে পারে, মুখে হলো ট্রাইজেমিনাল নার্ভের ডিভিশনে হতে পারে। কোনটা ডেঞ্জারাস, যে ট্রাইজেমিনাল ডিভিশনে হলে ডেঞ্জারাস, কারণ কি এটা যে কর্নিয়াল ইনভলভমেন্টটা হয়, ওখানে স্কারিং হতে পারে, ওখানে ব্লাইন্ডনেস হতে পারে। এইগুলো যে ট্রিটমেন্ট কি দ্বারা হতে পারে এগুলো তোমাদেরকে বলতে হবে, এগুলো থাকে খুব। এটা সোরিয়াসিস, আগে একটা ফিল্ম দেখানো হলো, এই একটা ফিল্ম সোরিয়াসিস।
সোরিয়াসিস। এইবার হলো এক্স-রে। তোমাদের এক্স-রে চেস্ট, সাধারণত যে এক্স-রে চেস্ট যদি আমরা বলি, এটা দাও নাকি তোমরা এই লেসনের জন্য দাও? এটা কি নরমাল দিলে একদম বদলাই দিতে হবে। আচ্ছা, আমাদের ধরো দুইটা বোর্ড থাকে আর কি। দুটো বোর্ডের মধ্যে তিনটে বোর্ড হয় সাধারণত, মেডিসিনের দুটো বোর্ড থাকে আর পিডিয়াট্রিক্স এর একটা বোর্ড থাকে। মেডিসিনের দুটো বোর্ডের মধ্যে আমরা যেরকম ভাগ করে নেই, এক পাশে যদি এক্স-রে থাকে আর এক পাশে ইসিজি থাকে। অর্থাৎ তুমি যখন ঢোকার পরই তোমার হলো ওই খাতা প্রথম এলো, রেজিস্ট্রাররা তোমাদের বাইরে দাঁড় করে রাখে লাইন ধরায়। এরপর এক্সামিনার আসে, চাটা খায়, সামনে খাতা থাকে, একটা সাদা কাগজ থাকে, কলম থাকে। তারপর তোমাদেরকে ওই আসার পরই খাতাগুলো টেনে নিতে হয়, নিয়ে যার যে বেডে পারে লং কেটে সেই বেডে দেওয়া হয়। দেওয়া হয় 15 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট টাইম দেওয়া হয়, এর মধ্যে তুমি খাতায় নাম টাম লিখলাম, পেশেন্টকে একটু শুরু করলাম। শুরু করার পরে তারপরে লং ভাইবা শুরু হয়। ভাইবাতে ওরা রেজিস্ট্রাররা ভাগ করে দেয়। এক বোর্ডে যদি এক্স-রে থাকে তাহলে পরের দিন সেটা বদলায় ওখানে ইসিজি দেওয়া হয়। হয়তো এর সাথে হলো যে ওই ডাটা থাকে, তারপরে যে এরকম ফটোগ্রাফ থাকে, এই ফটোগ্রাফ এগুলো ভাগ ভাগ করে দেয় আর কি। তারপরে যখন শুরু হয়, একটা বোর্ডে যদি তোমার এক্স-রে তে শুরু হয় আর একটা বোর্ডে ইসিজি শুরু হয়। অর্থাৎ ওই ইসিজির মতোই এক্স-রেটাও খুবই ইম্পর্টেন্ট। এখন পরীক্ষার আগে একভাবে পড়ে, আর হলো পরীক্ষার সময় একভাবে পড়ে, আগে একভাবে পড়ে। অর্থাৎ এখন তোমাদের হাতে টাইম আছে, এই টাইমের মধ্যে তোমাদের এক্স-রে গুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এক্স-রে থাকলে আমরা কি কি এক্স-রে দেই? আমরা সাধারণত ভাগ করে উভয় নেই। ইসিজি যেখানে থাকে সেখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম থাকে, অর্থাৎ ইসিজির মাধ্যমেই যেন কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে ভাইবা নিয়ে শেষ করা যায়। আর যেখানে এক্স-রে যে বোর্ডে থাকে সেই বোর্ডে রেসপিরেটরি সিস্টেম থাকে, অর্থাৎ এক্স-রে এর মধ্য দিয়ে রেসপিরেটরি সিস্টেমটা যেন শেষ করা যায়। এর সাথে কাজেই সেখানে আমি যে কারণে বলতে চাচ্ছি যে এক্স-রে চেস্টটা হলো ইম্পর্টেন্ট। সাধারণত আরো এক্স-রে থাকে, যেমন এখানে হিমোলাইটিক অ্যানিমিয়ার এক্স-রে আছে। তাহলে যেখানে ওই তুমি হয়তো এক্স-রে চেস্ট যদি একদম কিছুই না বলতে পারো, তাহলে তো হিমোলাইটিক অ্যানিমিয়ার যে এক্স-রেটা আছে সেটা এটা দেওয়া হয়। কার্ডিওভাস্কুলার হয়তো কার্ডিওমেগালি যেখানে দেওয়া আছে, সে মানে সেগুলো দেওয়া হয়। কিন্তু সাধারণত আমরা দেখি যে যেখানে ইসিজি আছে ওখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ওর ভাইবাটা হয়ে গেছে। যেখানে এক্স-রে চেস্ট আছে তাহলে ওখানে পালমোনারি যে সমস্ত লেশন ওগুলোই বেশি দেওয়া হয়। কাজে এক্স-রে চেস্ট ইনডেক্স এটাই বেশি ইম্পর্টেন্ট। অন্যান্য ধর রিমাটয়েড আর্থ্রাইটিসের এক্স-রে দেওয়া আছে, হিমোলাইটিক অ্যানিমিয়ার এক্স-রে দেওয়া আছে, তারপরে রিকেটের অনেক সময় এক্স-রে থাকে, মাল্টিপল মাইলোমার এক্স-রে থাকে। সবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যখন পরীক্ষার কথা বলি, যেখানে বেশি দেওয়া হয় সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এক্স-রে চেস্ট। কাজে এই এক্স-রে চেস্ট নিয়ে আমি 2-4টা কথা এটা বলবো। তাহলে এক্স-রে চেস্টের বলে যে কয়েকটা ভিউ থাকে। যেমন এইটা ধরো পিএ ভিউ। পিএ মানে পোস্টেরিয়র অ্যান্টিরিয়র ভিউ। তোমরা যখন পিএ ভিউ বলো তখন মানে হলো পোস্টেরিয়র অ্যান্টিরিয়র ভিউ। আর একটা ভিউ আছে হলো এপি ভিউ, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ। আর একটা ভিউ আছে ল্যাটারাল ভিউ। সেই ল্যাটারাল ভিউ দুই ধরনের হয়, রাইট ল্যাটারাল ভিউ, লেফট ল্যাটারাল ভিউ। আর একটা হলো ডিকোবেটাস ভিউ। ডিকোবেটাস ভিউটা হলো তোমাদের এটা শুয়ে নেয়,
এন্টিরিয়র পোস্টিরিয়রের মতোই, এন্টিরিয়র পোস্টিরিয়র যেভাবে নেয়, এন্টিরিয়র পোস্টিরিয়র ইরেক্ট পোস্টারে নেয়, এটা হলো শুয়ে নেয়। যদি লেফট ল্যাটারাল পজিশনে শোয়ে তাহলে লেফট ল্যাটারাল ডিকুবিটাস ভিউ, যদি রাইট ল্যাটারাল পজিশনে শোয়ে তাহলে রাইট ল্যাটারাল ডিকুবিটাস ভিউ। এগুলো হলো দিজ আর দ্য ভিউ। এইগুলো ভিউ, যেমন এটা ধরো চেস্ট পিএ ভিউ, এটা লেখা আছে ধরো চেস্ট পিএ ভিউ, অনেক কিছু লেখা থাকে। যেমন ধরো এইটাই যদি দেওয়া হয় তাইলে তুমি ধরার সময় বা আমরা দিয়ে থাকলে যদি উল্টা করে দেই, তুমি বলবে যে উল্টা হয়েছে, কারণ এই যে রাইট লেখা আছে। এখন এটা ঘুরায় যদি আমি এইখানে রাইট যদি থাকে তাহলে এটা তো লেফট হলো না, কাজেই তুমি বলবে যে এটা উল্টা হয়েছে, এটা দেখ। অথবা কোন সাইডে রাইট কোন সাইডে লেফট তোমাকে বলতে হলে বলবে যে এই সাইডে রাইট এই সাইডে লেফট। আর এক নম্বরটাই বলে নেবে স্যার তো রাইট লেখাই আছে। এছাড়াও আমরা বুঝতে পারি যে এটা কার্ডিয়াক শ্যাডো, কার্ডিয়াক অ্যাফেক্সটা, এটা লেফটে থেকে ঠিক না উল্টা এটা লেফটে থাকে। কাজে এটা হলো লেফট বর্ডার অফ দ্য হার্ট, কাজে এটা লেফট সাইড। এখানে লেফট হেমি ডায়াফ্রাম, এটা রাইট হেমি ডায়াফ্রাম। লেফট হেমি ডায়াফ্রামের নিচে ফান্ডিং কতগুলো গ্যাসগুলো থাকে, এগুলো থাকে আর কি। এখন যে এই ভিউগুলো আমরা তো বলি যে কখন কোন ভিউ এটা নেওয়া হয়, তো বলা হয় যে এক্স রে চেস্টের যে সমস্ত প্যাথোলজি আছে সেটা দেখার জন্য সবচেয়ে ভালো ভিউ হলো এক্স রে চেস্ট পিএ ভিউ, এটাই কমন। পিএ ভিউ, পিএ ভিউ মানে পোস্টিরিয়র অ্যান্টিরিয়র। পি হলো পোস্টিরিয়র, পি হলো পোস্টিরিয়র, এ হলো অ্যান্টিরিয়র। তাহলে পোস্টিরিয়র কি থাকে? পোস্টিরিয়র থাকে হলো এক্স রে সোর্সটা, লাইটের সোর্স থাকে পিছনে। ধরো আমি এরকম বসে আছি, আমার পিছন থেকে লাইটের সোর্স থাকে ইজিলি। এটা এটা 6 ফিট থাকে না, 6 ফিট না 6 মিটার ওই এক্স রে লাইটের সোর্সটা? আচ্ছা তুমি বলতে পারবে না। আচ্ছা, এইটা এইটা 6 মিটার দূরে থাকে আর কি। আর এটার সামনে থাকে হলো, সামনে সামনে থাকে হলো, অর্থাৎ পোস্টিরিয়র থাকে লাইট সোর্স আর এন্টিরিয়র থাকে হলো ফিল্মটা। ফলে কার্ডিয়াক শ্যাডোটা ভালো আসে, লাংস প্যারেনকাইমা এগুলো ভালো আসে। কিন্তু এই হার্ট শ্যাডোর পিছনে যে ভার্টিব্রা গুলো আছে এগুলো থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রাটা অত অবভিয়াস দেখা যায় না, অত অবভিয়াস দেখা যায় না। কিন্তু এপি ভিউ মানে এ তখন আগে আসলো, অর্থাৎ সামনে 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 থাকে হলো লাইটের সোর্স, লাইটের সোর্স থাকে সামনে, আর পোস্টিরিয়র থাকে হলো ফিল্মটা থাকে। সেখানে দেখা যায় যে এই কার্ডিয়াক শ্যাডোটা অ্যাপারেন্টলি এনলার্জ থাকে। তারপরে পোস্টিরিয়র রিব, এইগুলো হলো, এটা হলো পোস্টিরিয়র রিব, এইটা হলো এন্টিরিয়র রিব। পোস্টিরিয়র রিব সাধারণত 10 থাকে, 8 to 10 এরকম লেভেল থাকে। দেখা যায় যে এপি ভিউ যেখানে হয় সেটা হলো 6 to 7 শর্ট লেন্থ থাকে। আচ্ছা, তাহলে এইগুলো আর কি। তাহলে আমরা এপি ভিউ কখন করি? পিএ ভিউটা স্ট্যান্ডার্ড ভিউ। এপি ভিউ হলো পেশেন্টের যখন বেড রিটেইন থাকে, দাঁড়াতে পারে না বা আনকনশাস বা কোনো লাইন ইন করা আছে যেখানে এক্সরে রুমে নেওয়া যাচ্ছে না, তখন বেড সাইডে একটা এক্সরে করা হয়। তখন পিঠের নিচে ফিল্ম দেওয়া হয়, সামনের দিকে এটা 6 ফিটের মতো দূরে, 6 ফিটের মতো দূরে এটা এক্সরে সোর্সটা থাকে, সামনে থেকে আসে, যে কারণে লাংসটা অনেকটা একটু হ্যাজি থাকে, হার্টটা অ্যাপারেন্টলি থাকে। সেজন্য তোমাদের অনেক সময় কারো কারো জিজ্ঞেস করে যে এপি ভিউ আর কখন নেওয়া হয়, পিএ ভিউ কখন নেওয়া হয়, বললে তখন তোমরা সেই কথাগুলো বলবো আর কি। তো সাধারণত একটা ফিল্ম যখন নেওয়া হয়, এপি যখন সামনে, যখন এই ফিল্মের ইয়াটা থাকে, হাতটা এই সাইডে থাকে। দেখা যায় যে ক্লাভিকুলের উপরে সাধারণত একটু লাংসের অ্যাপেক্সটা এটা বোঝা যায়। এটার সামনে আমরা কি কি দেখি, যে এটা এয়ারওয়েজ দেখি। এয়ারওয়েজ মানে এটা ট্রাকিয়া, ট্রাকিয়ার মধ্যে এই যে কালো কালো ইয়ার আছে এগুলো দেখি। সামনে
সামনে স্পাইনাস প্রসেস, এগুলো হলো সব ভার্টিব্রা, এগুলো থাকে। ক্লাভিকুলটা, এটা যদি আমরা মিড লাইনে যদি আমরা টানি, মিড লাইন যদি টানি, সেই মিড লাইন থেকে ক্লাভিকুলার এন্ডটা ইকুইডিস্টেন্সে থাকে। ইকুইডিস্টেন্সে যদি না থাকে তাহলে বুঝতে হবে যে নরমাল পজিশনটা নাই, নরমাল পজিশন নাই। ইন্সপিরেশনে যদি থাকে তাহলে এন্টিরিয়র, এটা হলো পোস্টেরিয়র, পোস্টেরিয়র রিব, এটা হলো এন্টিরিয়র রিব, এন্টিরিয়র রিব 6 পর্যন্ত এটা থাকে ফুল ইন্সপিরেশন নিলে। তাহলে এখানে দেখা যায় যে তিন ধরনের, তিন 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 ধরনের এর ডেনসিটিটা তিন ধরনের হয়। ইয়ার যখন থাকে তখন সেটা ব্ল্যাক হয়, বোনে যখন থাকে হোয়াইট থাকে, এর বাইরে ফ্যাটি টিস্যু অথবা ফ্লুইড যখন থাকে তখন গ্রে হয়, গ্রে হয়। অর্থাৎ যত ইয়ার হবে তত বেশি কালো হবে, যত বেশি বনি ডেনসিটি বাড়বে তত বেশি হোয়াইট হবে, এবং মাঝখানে ফ্যাট এবং ওয়াটার যদি থাকে তাহলে গ্রে হবে। এক্সপোজার যদি আন্ডার এক্সপোজার হয় তাহলে ব্ল্যাক হয়, ওভার এক্সপোজার যদি হয় তাহলে দেখা যায় যে এই যে হোয়াইটিশ হয়, হোয়াইটিশ হয়। এগুলো দেখে এটা বোঝা যায়। তাহলে লেফট এবং রাইট এর যদি হয় তাহলে লেফট এবং রাইট এর মধ্যে কার্ডিয়াক শ্যাডো একটা এবং কার্ডিয়াক, এখানে ফান্ডিক গ্যাস, লেফটের ডায়াফ্রামের নিচে একটা ফান্ডিক গ্যাস থাকে। তা আমরা দেখার মধ্যে এই পজিশন গুলো দেখি। তারপরে সেন্ট্রাল ট্রাকিয়া আছে কিনা, ট্রাকিয়া বলে যে ট্রাকিয়ার পজিশনটা ঠিক আছে কিনা, অথবা যে কোনো সাইডে পুলড অথবা পুস্ট হয়ে গেছে কিনা, যে কোনো এক সাইডে, অর্থাৎ ট্রাকিয়াল ডেভিয়েশন দু কারণে হতে পারে। একটা হলো পুলড হতে পারে অথবা পুস্ট হতে পারে। এই সাইডে যদি কলাপস থাকে, এই সাইডে যদি কলাপস থাকে অথবা ফাইব্রোসিস থাকে তাহলে ট্রাকিয়া এইদিকে পুলড হবে। এই সাইডে যদি টেনশন নিউমোথরাক্স থাকে, ম্যাসিভ প্লুরালিফিকেশন থাকে, তাহলে ট্রাকিয়া অপর সাইডে পুস্ট হয়ে যেতে পারে। অথবা এখানে বঙ্কোজেনিক কার্সিনোমা আছে, একটা ব্রঙ্কিয়াল বড় একটা ম্যাস আছে, the large mass is enough to push the trachea in opposite sides. সেজন্য ট্রাকিয়ার পজিশন দেখা হয়, দুই পাশের যে ক্লাভিকুল আছে সেই ক্লাভিকুলের ইকুইডিস্টেন্স আছে কিনা, সেন্টার লাইন যখন আমরা টানতে কোনো স্কোলিওসিস বা কাইফোসিস এটা আছে কিনা সেই জায়গাগুলো দেখতে হয়। তারপরে বোথ ডোম অফ দ্য ডায়াফ্রাম এটা দেখতে হয়। তারপরে হলো তুমি লাং ফিল্ডটা দেখবা, তারপরে বনি থোরাসিক কেস যেটা আছে দেখবা, লাং ফিল্ডের বাইরে বনি থোরাক্সের বাইরে যে সফট টিস্যু গুলো আছে, সে সফট টিস্যু, নেকের এখানে সফট টিস্যু, এখানে সাইডে সফট টিস্যু, সেগুলো আছে কিনা দেখবা। তারপরে প্লুরাল থিকিনিং, প্লুরাল থিকিনিং বা প্লুরাল মার্কিং কোনো আছে কিনা সেগুলো দেখবা। দেখার পর প্যারাট্রেকিয়াল স্পেস, যেটা এই যে এটা প্যারাট্রেকিয়াল স্পেসটা দেখার পর এইটা হলো হাইলার, হাইলার রিজন, হাইলার কোনো অপাসিটিস আছে কিনা সেটা দেখবা। তারপরে তুমি দেখবা হলো এটা কার্ডিয়াক শ্যাডো, কার্ডিয়াক শ্যাডো তুমি দেখবা। কার্ডিয়াক শ্যাডোকের মধ্যে এটা হলো রাইট বর্ডার দেখবা, তারপরে হলো লেফট বর্ডারটা দেখবা, তারপরে এটা অ্যাওরটিক নাকলটা দেখবা, পালমোনারি কোনাসটা দেখবা, এটা হলো লেফট পালমোনারি আর্টারি, এটা হলো রাইট পালমোনারি আর্টারি, এটা হলো লেফট কার্ডিয়াক বর্ডার, লেফট কার্ডিয়াক বর্ডার, এটা তুমি দেখবা। তারপরে বোথ ডোম অফ দ্য রাইট ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে কোনো আছে কিনা, কোনো ফান্ডি গ্যাস আছে কিনা সেটা দেখবা, এন্ড পজিশনস অফ দ্য, এটা দেখবা। একবারে অনেক সময় এবিসিডি বলে। এ হলো এয়ারওয়েজ অর্থাৎ ট্রাকিয়া, বি হলো বনি ডেনসিটি, বনি ডেনসিটি দেখে, সি হলো কার্ডিয়াক, কার্ডিয়াক এটা শ্যাডো গুলো দেখে, ডি হলো ডায়াফ্রামটা, ডায়াফ্রামটা দেখে, ই হলো ইফিশিয়ান, ইফিশিয়ান মানে এটা প্লুরাল, এটা দেখে, এফ হলো ফিল্ড, লাং ফিল্ড, এরকম দেখে। অনেক সময় এ বি সি ডি ই এফ যার যেরকম মনে থাকে সেভাবে তোমরা বলে, যে কোনো একক পদ্ধতি নাই। তাহলে এরকম, এ হলো এয়ারওয়েজ, এয়ারওয়েজ মানে ট্রাকিয়া, বি হলো বোনস, এটা দেখবা, সি হলো কার্ডিয়াক শ্যাডো, এরকম দেখবা। তারপরে ডি হলো ডায়াফ্রামটা, এটা দেখবা, ই হলো ইফিশিয়ান অর্থাৎ প্লুরা, প্লুরা কেমন আছে সেটা দেখবা। ইএফ হলো ফিল্ড, ফিল্ড হলো লাং ফিল্ড, লাং ফিল্ডটা এটা দেখবা। এরকম, এরকম
এভাবে ওটা বলে। তাহলে লেফট এবং রাইট ঠিকঠাক করে নিবা, দিয়ে দুই সাইড সবসময় তুলনা করে দেখবা যে এখানে একটা জিনিস আছে, এটা কোনো প্যাথোলজি না, এটা হলো একটা আর্টিফেক্ট, এখানে একটা কিছু ছিল, এটা চলে আসছে। তাহলে খোলার সময় সব মেটালিক যে আছে, গলায় যদি কোনো নেকলেস টেকলেস থাকে তো সেগুলো খুলে নিতে হয়, না হলে তার শ্যাডো এরকম আছে। কারো যদি মেটালিক কোনো তাবিজ থাকে তাহলে দেখা যাচ্ছে যে এখানে আছে। অনেক সময় এই সোজা তো তার ইসোফেগাস থাকে, কোনো কিছু ডিগ্লোটেশন যদি করে ফেলে সেগুলো থাকে আর কি। এগুলো দেখতে হয় এবং দুই সাইড সবসময় এটা কম্পারিজন করে দেখতে হবে। আচ্ছা, তাহলে এইটা হলো যে একটা নরমাল the exercise view showing the trachea in the central positions, তারপরে both diaphragm in normal position, তাহলে transverse diameters of the cardiac, এটা ম্যাক্সিমাম যে ডায়ামিটার, আর এই thoracic যে ম্যাক্সিমাম ডায়ামিটার। This cardiac diameter less than 50% of the transverse diameter of the thorax, অর্থাৎ এটা cardiac diameter হলো less than 50% of the thoracic diameter। এরও ম্যাক্সিমাম কনভেন্সিটি যেখানে সেখানে নিতে হবে এবং চেস্টের ম্যাক্সিমাম কনভেন্সিটি নিতে হবে। তাহলে this distance is less than 50% of the distance of the this, অর্থাৎ thoracic যে distance, the thoracic diameter is less than 50, মানে cardiac diameter is less than 50% of the thoracic diameter। এটাও ট্রান্সভার্স ডায়ামিটার, এটাও ট্রান্সভার্স ডায়ামিটার, এরকম নিতে হয়। তাহলে বলে যে এটা কোনটা কি দ্বারা তৈরি হয়। তাহলে এখানে লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম, এটা লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম, এখানে নিচে ফান্ডিক গ্যাস থাকে, এখানে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম। তাহলে ইজিলি রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইটস মাইল্ডলি এলিভেটেড থাকে, এটা লেফটের চেয়ে একটু উপরে থাকে আর কি। এটা ইজিলি উইদিন 1 ইঞ্চ থাকে, 1 ইঞ্চির মতো থাকতে হয়, অর্থাৎ 2.5 সেন্টিমিটার এলিভেটেড হয়। কারণ এখানে লিভার থাকে, লিভারের উপর বসানো থাকে, লিভারটা একটু পুশ থাকে। কিন্তু মোর দ্যান 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চির বেশি যদি হয় তাহলে সেটাকে এলিভেটেড হেমি ডায়াফ্রাম থাকে বলে। এখন যদি রাইট ডায়াফ্রাম এলিভেটেড থাকে তাহলে এলিভেটেড রাইট হেমি ডায়াফ্রাম, যদি লেফট ডায়াফ্রাম এলিভেটেড থাকে তাহলে এলিভেটেড লেফট হেমি ডায়াফ্রাম বলে। এইগুলো অনেক সময় এই যে বনি কোনো লেশন থাকলেও এই এক্সরে চেস্টে এটা বোঝা যায়। নেক্সট হলো যে হার্ট বর্ডার, লেফট বর্ডার অফ দ্য হার্ট, দিস লেফট বর্ডার, এইখানে লেফট বর্ডার ইজ ফর্মড বাই দ্য লেফট ভেন্ট্রিকুল, এটা হলো লেফট ভেন্ট্রিকুলের বর্ডার। এইখানে লেফট অরিকুল থাকে, লেফট অরিকুল। মাইট্রাল স্টেনোসিসে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, লেফট অরিকুলও এনলার্জমেন্ট হয়, ফলে স্ট্রেটনিং হয়ে যায়, স্ট্রেটনিং অফ দ্য, এখানে পুশ করে এই লাইনটা একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেটনিং অফ দ্য লেফট বর্ডার due to the enlargement of the left auricle in mitral stenosis। এইখান থেকে এইটা হলো এই পিছনে থাকে, এই সোজা থাকে হলো left atrium। Left atrium is the most posterior structure, left atrium is the most posterior structure। তারপরে হলো রাইট সাইড, এখানে থাকে হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট অ্যাট্রিয়াল বর্ডার, অর্থাৎ এক্সরেতে রাইট হার্ট বর্ডার ইজ ফাউন্ড বাই দ্য রাইট অ্যাট্রিয়াম, এক্সরেতে রাইট হার্ট বর্ডার ইজ ফাউন্ড বাই দ্য রাইট অ্যাট্রিয়াম। এখন মাইট্রাল স্টেনোসিসে যখন লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় তখন ডাবল হার্ট বর্ডার থাকে, অর্থাৎ ওয়ান বর্ডার, অরিজিনাল বর্ডার ইজ ফাউন্ড বাই দ্য রাইট অ্যাট্রিয়াম and the next border is found by the left atrium। সেজন্য ডাবল হার্ট বর্ডার অনেক সময় জিজ্ঞেস করে, এটা অনেকেরই প্রিয় শব্দ। তাহলে সেখানে ওয়ান বর্ডার ইজ ফাউন্ড বাই দ্য অরিজিনাল রাইট হার্ট বর্ডার, রাইট অ্যাট্রিয়াম, and left atrial enlargement এর জন্য এটা পুশড ব্যাকওয়ার্ডস এন্ড রাইটওয়ার্ডস, দ্যাটস ওয়াই যে লেফট অ্যাট্রিয়াম এর আর একটা বর্ডার পাওয়া যায়, সেজন্য লেফট অ্যাট্রিয়াল বর্ডার। তাহলে ডাবল হার্ট শ্যাডো রাইট হার্ট বর্ডারটা হয়, তাহলে রাইট হার্ট বর্ডার ইজ ফর্মড বাই দ্য রাইট অ্যাট্রিয়াম, আর লেফট হার্ট বর্ডার ইজ দ্য লেফট অরিকুল এন্ড দ্য লেফট ভেন্ট্রিকুল। এখন স্ট্রেটনিং অফ দ্য লেফট বর্ডার হয়
due to the left atrial enlargement and left auricular enlargement. আর ডাবল হার্ট বর্ডার পাওয়া যায় যে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলে রাইট হার্ট বর্ডারের তো অরিজিনাল একটা বর্ডার থাকে, তার সাথে লেফট অ্যাট্রিয়ামের বর্ডারটাও পাওয়া যায়, সেজন্য দুটো বর্ডার পাওয়া যায়। তারপরে এখান থেকে আউটটা ওঠে, এই সোজা উঠে পড়লো, এইখানে আসলো, এইখানে হলো অ্যাওর্টিক নাকল। এটা হলো অ্যাওর্টিক নাকল। বুড়া বয়সে এই ফোল্ডিংটা হয় আরো বেশি। এখানে এটা হলো পালমোনারি কোনাস, এটা হলো পালমোনারি লেফট পালমোনারি আর্টারি, এটা হলো রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি। পালমোনারি কোনাসটাকে অ্যাওর্টো পালমোনারি উইন্ডো বলে। এটা হলো অ্যাওর্টার, এটা হলো পালমোনারি আর্টারি, এটাকে অ্যাওর্টো পালমোনারি উইন্ডো বলে এবং পালমোনারি কোনাসও বলা হয়। তাহলে দিস ইজ দ্য নর্মাল পালমোনারি কোনাস। পালমোনারি হাইপারটেনশন যদি হয় এটা নিচে এই দিকে চলে আসে, এটাকে বড় যখন হবে চাপ দিবে তখন ইউনিভার্সিটি চলে যাবে। বর্ডারটা যখন এইরকম সমান সমান হয়ে যাবে তখন সেটাকে বলে পালমোনারি কোনাস ফুল। আর এটা যদি আরো ভিতরে চলে যায় তাহলে পালমোনারি কোনাস ইজ বালজ which is found in the pulmonary hypertension। তাহলে তোমাদের মোটামুটি হলো যে দিস ইজ দ্য লেফট ডায়াফ্রাম, এখানে ফান্ডিক গ্যাস থাকে, দিস ইজ দ্য রাইট হেমি ডায়াফ্রাম, এর নিচে লিভার থাকে। লিভারের জন্য রাইট হেমি ডায়াফ্রামটা একটু এলিভেটেড থাকে। কতটুকু এলিভেটেড হতে পারে? 2.5 সেন্টিমিটার। তার চেয়ে বেশি যদি হয় রাইট হেমি ডায়াফ্রাম এলিভেটেড হতে পারে। এখন রাইট ফেনিক নার্ভ যদি পলসি থাকে, তারপরে হেপাটোমেগালি ডিউ টু এনি কজ, এটা হতে পারে লিভার অ্যাবসেসে যদি হয় তাহলে এটা রাইট হেমি ডায়াফ্রামটা এলিভেটেড থাকে। তাহলে এটা কার্ডিয়াক, এটা লেফট রাইট হার্ট বর্ডার, ইট ইজ ফর্মড বাই দ্য right atrium, left heart border, it is formed by the left ventricle and the left auricle. Left auricle, this is the aortic knuckle, pulmonary conus, left pulmonary artery, right pulmonary artery, aorta, এইখানে থাকে azygos vein, azygos vein এটা। তাহলে রাইট ক্লিনিক নামটা পসিবলি কি হয় স্যার ওখানে বোঝা যায় না। প্যারালাইসিস হলে তখন ডায়াফ্রামটা কন্ট্যাক্ট করতে পারে না, উপরের দিকে উঠে যায়। তখন এইখানে তুমি রাইট হেমি ডায়াফ্রাম পেলে, তো এটা বর্ডার না, রাইট হেমি ডায়াফ্রামের বর্ডার, এটা যদি উপরে উঠে যায় তাহলে দেখা গেল যে এইখানে আছে হলো হেমি ডায়াফ্রাম, তাহলে দেখা গেল যে রাইট হেমি ডায়াফ্রাম ইজ এলিভেটেড বলে, উপরে উঠে গেছে। কন্ট্যাক্ট না করলে উপরে উঠে যাবে, কন্ট্যাক্ট করলে নিচে নেমে আসে। কন্ট্যাক্ট করতে পারলো না, আমরা আবে পলসি যেখানে সাপ্লাই আছে পলসি হয়ে গেছে, তখন এটা উপরে দিকে ওঠে। আচ্ছা, তারপরে হলো এই যে এটা হলো অ্যান্টিরিয়র রিবের সামনের দিকটা, এই যে পিছনে থাকে, এটা 6 রিব পর্যন্ত এরকম আসে যে পিছনের দিকে দেখা যায় অ্যান্টিরিয়র রিব, ফার্স্ট রিব দেখা যাচ্ছে। এটা হলো পোস্টিরিয়র রিব, এই যে এটা তো 1 2 3 4 5 6 7 8 9 এরকম থাকবে, এরকম করে গুনে তুমি আসতে পারবে। এখন বলে যে লেফট লাং এর যেটা থাকে, এটা ধরো রাইট লাং, এটা হলো লেফট লাং, এটা হলো প্যারাট্রাকিয়াল রিজন, এইটুকু হলো মিডিয়াস্টেনাল রিজন, এটা হলো কার্ডিয়াক সিলাটি, এটা কার্ডিয়াক শ্যাডো। এখন লাং এর হলো রাইট লাং এর মধ্যে 3টা লোব থাকে, এটা হলো আপার লোব আর হলো মিডিল লোব। মিডিল লোবটা আপার লোব থেকে ডিভাইডেড থাকে, এখানে একটা ট্রান্সভার্স ফিশার থাকে, এরকম ট্রান্সভার্স ফিশার থাকে। ট্রান্সভার্স ফিশারের সাথে হলো যে এই এরকম একটা ওই অবলিক ফিশার থাকে, এরকম অবলিক ফিশার। তো এই অবলিক ফিশারের নিচের টুকু হলো লোয়ার লোব আর মাঝখানের টুকু হলো মিডিল লোব। তাহলে রাইট লাং এ 3টা লোব থাকে, তাহলে আপার লোব, মিডিল লোব এন্ড দ্য লোয়ার লোব। জিজ্ঞেস করে এই যে এটা হলো হরাইজন্টাল ফিশার, কারণ এর মধ্যে অনেক সময় পানি জমে, অথবা রাইট আপার লোব নিউমোনিয়া যদি থাকে
তাহলে নিচের এটা এটা অপাসিটিতে একদম হরাইজন্টাল একটা বর্ডার দ্বারা ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে বলছি যে এইটা কি, যে এটা হলো হরাইজন্টাল ফিশার, তার উপর একটু কি থাকে যেটা আপার লোব, তার নিচে কি থাকে মিডিল লোব এন্ড লোয়ার লোব থাকে। তাহলে মিডিল লোব এন্ড লোয়ার লোব কি দ্বারা ডিফারেন্স থাকে, বলে যেটা অবলিক ফিশার থাকে, সেই অবলিক ফিশার দ্বারা ডিফারেন্স। অবলিক ফিশারের নিচে হলো লোয়ার লোব আর উপরে থাকে হলো মিডিল লোব। এইখানে একটা সিলোটি সাইন বলে আর কি, যেমন ধরো এই রাইট হার্ট বর্ডার, আজকে ওয়ার্ডে একটা রুগী পাওয়া গেছে, সেই রুগীর নিউমোনিয়া আছে, এইখানে একটা কনসলিডেশন আছে, অর্থাৎ রেডিও অফেক শ্যাডো আছে, অপাসিটি আছে, সেই অপাসিটির জন্য এই রাইট হার্ট বর্ডারটা দেখা যাচ্ছে না, এটা সিলোটি সাইন বলে আর কি। যদি কোনো লাংসের কোনো প্যাথোলজির জন্য যদি রাইট হার্ট বর্ডারটা না দেখা যায়, তাহলে বুঝতে হবে সেটা ডিউ টু মিডিল লোব প্যাথোলজি। সিলোটি সাইন পজিটিভ হলে মিডিল লোব প্যাথোলজি হয়, অর্থাৎ মিডিল লোব ইনভলভ করলেই মিডিল লোব এর সাথে কন্টিনিউয়াস, তাহলে সেটা মিডিল লোব হয়। আর এর রিলেটেডই এখানে দুটো লোব হলো আপার লোব এন্ড দ্য লোয়ার লোব, এটা একটা অবলিক ফিশার দ্বারা এরকম অবলিক ফিশার দ্বারা ডিফারেন্স করা থাকে। এই লেফট বর্ডারের এই রাইট বর্ডারের করেসপন্ডিং যে এরিয়া লেফট বর্ডার, সেটা হলো আপার লোব অফ দ্য লেফট লাং থাকে, আপার লোব অফ দ্য লেফট লাং। যে পোর্শনটুকু থাকে তাকে লিঙ্গুলা বলে, লিঙ্গুলা ইজ দ্য পার্ট অফ দ্য আপার লোব অফ দ্য লেফট লাং। এইখানে যদি এই বর্ডারটা ঠিক মতো, এখানে একটা কনসলিডেশন আছে, সেই কনসলিডেশনটা এই বর্ডারটাকে অবস্কিউর করে ফেলছে, লেফট বর্ডারটাকে অবস্কিউর করে দেয়, তাহলে বুঝতে হবে এটা আপার লোবের লেশন এবং ইনভলভিং দ্য লিঙ্গুলা, এটা খুবই পাওয়া যায়। অর্থাৎ আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব এগুলো ডিফারেন্সিয়েট করার জন্য এটা বোঝা যায়। কারণ আমরা যখন নিউমোনিয়া বলি বা লাং অ্যাবসেস তোমাদের একটা দোয়া আছে, সেখানে এটা ইয়া করতে বললেই তখন বলা দেখা যায় কোন লোবে আছে সেটা দেখতে হয়। তাহলে আমরা এক্সরে যে কি ভিউ আছে, সেটা এপি ভিউ, পিএ ভিউ, ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ডিকোভিটাস ভিউ। ল্যাটারাল ডিকোভিটাস ভিউ হলো ধরো যে প্লুরাল ইফিশিয়েন্ট দেখার জন্য অনেক সময় ধরো লেফট সাইডে একটা অপাসিটিস আছে, তোমার কাছে লেফট মিডিল লোব এন্ড লোয়ার লোব ইফিশিয়েন্ট মনে হচ্ছে, মানে লোয়ার লোব এটা নিউমোনিয়া মনে হচ্ছে, সেটা ইফিশিয়েন্ট আছে কিনা, সেটা যদি লেফট কাট করে যদি তুমি একটা লেফট ডিকোভিটাস ভি নাও, তাহলে পানি শিফট করে যাবে, শিফট করে গেলে তখন দেখা যাবে। অর্থাৎ কোনো ইফিশিয়েন্ট দেখার জন্য ডিকোভিটাস ভিটা দেখা যায়। অর্থাৎ ডিকোভিটাস ভিউ এন্ড ল্যাটারাল ভিউ দুটো আলাদা জিনিস। আর কি কি দেখতে হয় আমরা বলে দিলাম যে এই দেখতে হয়। তারপরে আমরা দেখি একটু প্যাথোলজিতে যাই। এটা দিছো কেন? এই হার্টের এনলার্জ ট্রান্সভার্স ডায়ামিটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, আমরা ওই তোমাদেরকে বলতেছিলাম যে এটা এক্সরে টেস্ট ভিউ, মানে showing that trachea in the central position, both clavicle in the position, lung fields দুই সাইডে এরকম ক্লিয়ার করে দেখতে হয়। এই লাং স্যার, ফিল্ড গুলো ট্রাকিয়াটা এখানে লেফটে ডেভিয়েটেড হয়ে গেছে না? এই যে দেখো, এইটা হলো স্পাইনাস প্রসেস। আমরা এই যে মাঝখানে সেন্ট্রাল একটা লাইন টানি, সেন্ট্রাল লাইনের এটা হলো সেন্ট্রাল লাইন, এটা সেন্ট্রাল লাইন। দেখা যায় যে এইটা এই দুই সাইডে এক আছে কিনা। এই পেশেন্টটা রাইট সাইডে একটু বেন্ডিং আছে, অর্থাৎ নরমাল পজিশন হয় নাই। নরমাল পজিশনের জন্যই ট্রাকিয়াটা যে শিফটিংটা মনে হচ্ছে, সেটা হলো এই পজিশনিং, অর্থাৎ এই পেশেন্টের পজিশনিং এটা ঠিক হয়নি। সম্ভবত এটা কোনো বয়স্ক মহিলা। মহিলা কি করে বললাম? এইটা হলো ব্রেস্ট শ্যাডো, এই যে সে ঠিক মতো দাঁড়াতে পারে নাই, এটা হলো ব্রেস্ট শ্যাডো, এই ব্রেস্ট শ্যাডো আছে এটা। আর এইটা তুমি বলবা না যে এটা বলবে ট্রাকিয়া সেন্ট্রাল পজিশন, বলছে যে এটা বোয়িং মনে হচ্ছে, বলছে ডিউ টু দ্য পজিশন।
পজিশনটা ঠিক মতো হয়নি। তাহলে দুই পাশে যদি আমরা লাংসের, এটা বনি দেখা যাচ্ছে, এগুলো বনি, এটা পোস্টেরিয়রি এগুলো দেখা যাচ্ছে পজিশন ঠিক আছে, বোথ ডায়াফ্রামিক পজিশন আছে, লাং ফিলটা এটা নরমাল আছে, বনি কেস থোরাসিকটা এটা নরমাল আছে, লেফট রাইট হার্ট বর্ডারটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা ট্রান্সভার্স ডায়ামিটারস অফ দ্য হার্ট is more than 50% of the transverse diameter of the thorax, অর্থাৎ এটা হলো কার্ডিওমেগালি। সেটিং এ যে অ্যাওর্টিক নাকুলটা এটা পাওয়া যাচ্ছে না, কিন্তু মাইটাল স্টেনোসিস হলে ট্রান্সভার্স ডায়ামিটার এত বেশি এনলার্জ করে না, এটা হলো যে তোমরা বলবে এটা কার্ডিওমেগালি। এই যে আমরা এইটাকে বলছিলাম যে এখানে অ্যাওর্টিক নেফ্রল পালমোনারি কোনাক্সাসিস স্ট্রেটেনিং ওরা বলতেছিল যে এটা মনে হয়, কিন্তু এটা গুড কোয়ালিটির এক্সরে না, এটা তোমরা কার্ডিওমেগালি বললেই হবে। যদি বলা হয় যে এটা কি স্ট্রেটেনিং, ইট সিমস টু বি স্ট্রেটেনিং, মনে হচ্ছে এটা হলো হার্ট ইজ এনলার্জ ইন দ্য ট্রান্সভার্স ডায়ামিটার, আর অন্য সব ভালো আছে, আর এভরিথিং ইজ নরমাল। ট্র্যাকিয়া বলবে সেন্ট্রাল ইন পজিশন, এটা ইকুইডিস্টেন্স, লাং ফিলস আর নরমাল, পনিথোরাক্স আর নরমাল, বোথ ডায়াফ্রাম in normal position, but transverse diameters of the heart is enlarged by it is greater than the more than 50% of the transverse diameters of the thorax. স্যার এখানে তো লাংসের যে ভেসেল গুলো ঠিকমতো বোঝা কিছুই বলে বলবা যে এটা হলো, বলবে যে আন্ডার এক্সপোজার, এটা আন্ডার এক্সপোজার, এটা এক্সপোজার কম হচ্ছে, ভেসেল গুলো যে কালো কালো বেশি মনে হচ্ছে, তো এটা পেশেন্টের যে আমরা যে জন্য বলছিলাম যে পজিশনটা ঠিক নাই এবং এক্সপোজারটা ঠিক নাই, যার কারণে এটা কালো কালো মনে হচ্ছে। এখন যেটা মনে হচ্ছে এটা দুটেই দেখো একই টাইপের, দুটো হলো একই রকমের। পারলে এটা আমরা বদলাই দিব, এই এক্সরেটা হয়তো রাখবো না, অন নেক্সটে দিব। এবারও আমরা এটা দেই নাই, তবে অনেক সময় কার্ডিওমেগালি দেওয়া চায়, তো শুধু কার্ডিওমেগালি হিসেবে এটা হার্ট এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার বেশি আছে, এইভাবেই এটা দেয়া আছে। তখন ওই ট্রান্সভার্স ডায়ামিটার কার্ডিওমেগালি কজ গুলো জিজ্ঞেস করা হয়। কার্ডিওমেগালির কজ গুলো বলতে গেলে তোমরা এটা বলবো হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, বিশেষ করে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, তারপরে মাইট্রাল রিজার্ভিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, এইগুলোর মধ্যে তোমরা বলবো যেগুলো কারণে কার্ডিওমেগালি হয়। আলাদা করে জিজ্ঞেস করতে হয় যে এটা লেফট ভেন্ট্রিকুলার মানে হাইপারট্রফিটা কিসে হয়। হাইপারট্রফি কিন্তু অনেক সময় কনসেন্ট্রিক হাইপারট্রফি, মেগালি হলো হার্টের ট্রান্সভার্স ডায়ামিটার যদি এনলার্জ থাকে তাহলে সেটাকে কার্ডিওমেগালি বলে। আর হাইপারট্রফি হলো যে মাসেল গুলো থিকনেসটা বেড়ে যায়, অনেক সময় কনসেন্ট্রিক হাইপারট্রফি বলে, যেমন অ্যাওর্টিক স্টেনোসিসে কনসেন্ট্রিক হাইপারট্রফি বলে। তারপরে সিস্টেমিক হাইপারটেনশনে অনেক সময় কনসেন্ট্রিক হাইপারট্রফি হয়, অর্থাৎ হার্টের হাইপারট্রফি হয় এনলার্জ ইন এক্সটেন্স অফ দ্য ক্যাভিটি। যদি ক্যাভিটির দিকে যদি মাসেলের গ্রোথটা হয়, বাইরের দিকে যদি না বাড়ে, তাহলে ট্রান্সভার্স ডায়ামিটার এনলার্জ করে না, কিন্তু মাসেল থিকনেসটা অনেক সময় বেড়ে যায়, এই তাহলে এই ক্ষেত্রে হয় তোমাদের জিজ্ঞেস করতে পারে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজ গুলো বলো, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজ গুলো বলো। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজ গুলো যদি হয় তাহলে সেটা হলো যে তোমার সিস্টেমিক হাইপারটেনশন, মাইটাল রিজার্জিটেশন, তারপরে অ্যাওর্টিক রিজার্জিটেশন, তারপরে অ্যাওর্টিক স্টেনোসিস, তারপরে কার্ডিওমায়োপ্যাথিস, বিশেষ করে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এগুলোর জন্য এটা বড় হয়। ম্যাসিভ পেরিকার্ডিয়াল এফিউশন যদি থাকে তাহলে ট্রান্সভার্স ডায়ামিটারটা বড় হয়। এটা দিচ্ছে শুধুমাত্র তোমাদের এইটা দেখার জন্য, এটা দিলে তোমরা এগুলো সব নরমাল করবে। যেগুলো কালো দেখা যাচ্ছে তোমাদের জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলে বলবা যে এটা স্যার
আন্ডার এক্সপোজারের জন্য হচ্ছে। এটা আমরা নাও দিতে পারি। এইটাতে দেখো যে এই এক্সরেটাতে তোমাদের এক্সরে ফিল্মটা দেখলে এটা ভালো বুঝতে হয়, ছবিতে আসলে এখানে তোমাদের এটা স্প্যাসি অপাসিটিস আছে এখানে, এটা আর সব ভালো আছে। ধরো ট্র্যাকিয়া সেন্ট্রাল ইন পজিশন থাকবে, মিডিস্টানটা নরমাল। এটা তো বোঝা যায়। এই যে দেখো আমরা এটা ভাগ করে করে বলি, দেখো যে এইখানে যে কালারটা, এইখানে যে কালারটা, আর এটা হলো অ্যাপেক্স, এটা হলো ক্লাভিকুল, এই পাশে ক্লাভিকুল গেছে, এই পাশে ক্লাভিকুল গেছে। এইখানে দেখো আমরা যদি নরমালে আসি, দেখো দেখো তো এখানে কেমন, এখানে কেমন, এখানে কেমন, এখানে কেমন। শুধু এই জায়গাটা ধরো, এইটা হলো যে ফার্স্ট রিব, এটা হলো ফার্স্ট রিব, এটা হলো ক্লাভিকুল, এটা হলো, এটা অ্যাপেক্স, এটা হলো অ্যাপেক্স। তাহলে এই পর্যন্ত আমরা ধরলাম যে মিডল লোব, এটা হলো এটা মিডল লোব। দেখো দুই পাশে একই রকম দেখতে। এইবার তুমি এই পাশে আসো, দেখো এখানে অবভিয়াস একটা চেঞ্জ দেখা যাচ্ছে কিনা, এখানটা বোঝা যায় কিনা। বলে লাং ফিল্টার সবসময় করেসপন্ডিং সাইডের সাথে এটা দেখতে হয়। দেখো যে এখানে এই যে অপাসিটিস একটা আছে, তাই না? এটা হোয়াইট মনে হচ্ছে না, এটা তো কালো, এটা হোয়াইট মনে হচ্ছে, তাহলে দিস ইজ অপাসিটি। কিন্তু এইখানে আবার কালো আছে, এখানে কালো আছে, এখানে সব মিলাই যদি একই রকম অপাসিটি থাকতো সেটাকে হোমোজিনিয়াস অপাসিটি, তাহলে এটা ইনহোমোজেনাস অপাসিটি। ইনহোমোজেনাস অপাসিটি, ইনহোমোজেনাস অপাসিটিকে আমরা টিউবারকুলোসিসের ক্ষেত্রে স্প্যাসি অপাসিটিস বলে। যে এইখানে বেশি আছে, এ সাইডেও আছে কিছু অপাসিটিস আছে, এ সাইডেও কিছু অপাসিটিস। এটা বাইল্যাটারাল পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস অ্যাপেক্সে বেশি হয়, কাজে এটা রাইট সাইড ইজ মোর ইনভলভ দ্যান দ্য লেফট সাইড। লেফট সাইডেও আছে, কিন্তু রাইট সাইড ইজ মোর ইনভলভ দ্যান দ্য লেফট সাইড। স্যার দেখো, হ্যাঁ রাইট বলো। সাইডের কি শুধু আপার জোন হবে নাকি আপার এন্ড তুমি যখন বলবা না, জোন হবে? হ্যাঁ না, এটা হলো যে দেখো যে আমরা এই পর্যন্ত বলবো যে এটা হলো আপার জোন, তারপর একটু হলো এইটুকু হলো মিডিল, তারপর তুমি আপার জোন স্মল পোর্শন অফ দা মিডিল জোন বলবো, আপার জোন এন্ড দ্য স্মল পোর্শনস অফ দা লোয়ার জোন। বুঝতে পারছো? এটা আপার জোন, এটা শুধু এপিক্যাল রিজনই এটাই আছে। আর এটা হলো আপার জোন and the small portion of the middle zone is involved, the passive fasciitis. তো জিজ্ঞেস করলে বলে যে কি কি ওই কি এটা, যে এটা একটা বায়োল্যাটারাল পালমোনারি টিউবারকুলোসিস, বায়োল্যাটারাল পালমোনারি টিউবারকুলোসিস। তখন জিজ্ঞেস করে যে এইটা হলে তোমাদের কি কি ফিচার নিয়ে আসে, তখন বলবা যে এটা ফিচার তো সাধারণত পেশেন্টের ক্যাকেকশিক থাকে, পেশেন্টটা সাধারণত ক্যাকেকশিক থাকে বা ওয়েট লস থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, তারপরে ফিভার থাকে, নাইট সোয়েটস থাকে, তারপরে কফ থাকে, এগুলোই থাকে। তাহলে কফ থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, ওয়েট লস থাকে, ফিভার উইথ নাইট সোয়েটস, মানে ড্রেন্সিং নাইট সোয়েটস বলে। সাধারণত ফিভারটা বলে কেমন হয়, যে ফিভারটা সাধারণত ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়। কন্টিনিউয়াস ফিভার বা কন্টিনিউড ফিভার হইতে পারে, যে সারাদিনই থাকে, কখনো বেস লাইনে থাকে না, কিন্তু ইউজুয়ালি সেটা থাকে না। ইউজুয়ালি এটা রেমিটেন্ট ফিভার হয় এবং ইভিনিং রাইজ প্যাটার্ন হয়। ইভিনিং রাইজ অর্থাৎ এটা সন্ধ্যার দিকে বাড়ে, বলে যে বেলা যখন গড়াতে থাকে তখনই এই জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা 9টা 10টা 11টার মধ্যে জ্বরটা ছেড়ে যায়। যখন ছেড়ে যায় খুব গা ঘামে, যে গা হাত পা মানে গায়ে যে সমস্ত কাপড় চোপড় থাকে সব ভিজে যায়, সেজন্য এত বেশি সোয়েটিং থাকে, সেজন্য ড্রেন্সিং সোয়েটিং বলে আর কি, ড্রেন্সিং সোয়েটিং। তাহলে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার উইথ ড্রেন্সিং সোয়েটিং থাকে, সাথে খুব অ্যানোরেক্সিয়া থাকে, অ্যানোরেক্সিয়া থাকে অর্থাৎ খাওয়া দাওয়ার রুচি থাকে না, তার কারণে তাদের ওয়েট লস থাকে, সাধারণত ওয়েট লস থাকে। তাহলে ইউজুয়ালি এই সমস্ত ফিচার্স নিয়ে সে আসে। তো বলে যে এক্সরে ছাড়া আর কি কি করা যেতে পারে, ইনভেস্টিগেশন আর কি কি করা যেতে পারে, যে এক্সরে ছাড়া ওই সুজা টুজা গুলো যেগুলো
হয় সেগুলো আগে বলবো। যেটা আমরা সিবিসি এটা করি, সিবিসি কাউন্ট ইউজুয়ালি নরমাল থাকে, টোটাল কাউন্টটা এটা নরমাল থাকে, আর ইএসআর টা হাই ইএসআর থাকতে পারে, ইএসআর লেভেলটা এটা বেড়ে যেতে পারে। তারপরে আমরা যদি বলি যে কফ যদি পরীক্ষা করি, তাহলে কফের হলো যে এফবি স্টেইন, এফবি স্টেইন এটা করে, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, এটা আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস পাওয়া যেতে পারে, এফবি স্টেইন এটা করা যেতে পারে। তারপরে এমটি টেস্ট, যে এমটি টেস্টটা যদি আমরা মন্টু টেস্ট বা করি তাহলে দেখা যায় যে এটা পজিটিভ হয়, অর্থাৎ ইনডিউরেশন মোর দেন 10 মিলিমিটার সাইজ হয়। বলে যে ইএসআর মন্টু টেস্ট এগুলো স্পেসিফিক। যে কনফার্মেটরি ডায়াগনোসিস কি, যদি পালমোনারি টিউবারকুলোসিস স্পুটাম যদি আমরা এবি স্টেনিং করে যদি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস পাই, দ্যাট ইজ দ্য কনফার্মেশন। তারপরে আমরা এটা কালচার করতে পারি, কালচার এন্ড সেনসিটিভিটি করতে পারি। কালচার এন্ড সেনসিটিভিটি টেস্ট করা হয় ইউজুয়ালি ড্রাগ রেজিস্ট্যান্স আছে কিনা সেটা দেখার জন্য। ড্রাগ রেজিস্ট্যান্স নরমালি ডায়াগনোসিসের জন্য কালচার সেনসিটিভিটি টেস্ট করা হয় না, ওই এবি স্টেনিং করা হয়। তারপরে এখন এটা জিন স্পুটাম নিয়ে অনেক সময় জিন এক্সপার্ট করা হয়, জিন এক্সপার্ট করা হয়। টিউবারকুলোসিস থেকে ইন ডিটেইল সব তোমাদের এটা পড়তে হবে, পড়ার পর তারপর বলা যে এটা কি কি ড্রাগ দিয়ে দেওয়া হয়, 4 স্ট্যান্ডার্ড রেজিম যেটা আছে সেটা বলবো। ডিউরেশন কতদিন দিতে হয়, 6 মাসের যে স্ট্যান্ডার্ড। ডোজটা একদম ডেফিনিট, কোন ড্রাগ কত ডোজে দিতে হবে, কত ডিউরেশনে দিতে হবে সেটা জিজ্ঞেস করে। আবার এর সাথে জিজ্ঞেস করা হয়, খুব জিজ্ঞেস করছে, এবারও জিজ্ঞেস করছে যে প্রতিটা ড্রাগেরই, ধরো রিফাম্পিসিন, আইএনএস, পাইরাজিনামাইড, ইথাম্বুটল, যে প্রত্যেকটা ড্রাগেরই 2টো করে সাইড ইফেক্টস বলো, যে ড্রাগের যে সমস্ত সাইড ইফেক্ট হয় সেই সাইড ইফেক্ট বলো, এগুলো জিজ্ঞেস করা হয়। তারপরে তোমাদেরকে কমপ্লিকেশন জিজ্ঞেস করা হয়, যে কি কি কমপ্লিকেশন হতে পারে সেগুলো জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এইটা হলো যে এক্সরেজ অফ দ্য স্কাল, এটা হলো ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউ দেখো যে এইখানে এইটা হলো ডিপ্লয়েড স্পেস, ডিপ্লয়েড স্পেস। স্যার আপনি যে বললেন যে ওই যে টিভির যে ডোজ গুলা ড্রাগের ডোজ, এখন কি এটা 1 কেজি অনুসারে কতটুকু করে আসে সেইভাবে দিব, নাকি যে ওই এভারেজ যে থাকে এটা? ভেরি গুড, ভেরি গুড। আমরা যারা মেডিসিনে বসি তারা সাধারণত অ্যাডাল্ট ডোজ, অ্যাডাল্ট একটা 60 কেজি ওজনের যদি হয়, রিফাম্পিসিন 450 মিলিগ্রাম হয়, এরকম আর কি। তো অ্যাডাল্ট ডোজ আমরা শুনতে চাই, অ্যাডাল্ট ডোজে যেরকম একটা অ্যাভারেজ আসে, ওজন বেশি হলে কত হয়, ওজন বেশি কম হলে কত হয়, অর্থাৎ 60 কেজির বেশি হলে কতটুকু দেবে, 60 কেজি কম হলে কতটুকু দেবে, এই একটা। আর একটা হলো পেডিয়াট্রিক স্যাররা চায় পার কেজি ওজন হিসাবে, পার কেজি ওজন হিসাবে। এখন তোমরা যদি পার কেজি ওজন হিসাবে মেডিসিনও বলো তাতেও কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে অনেক সময় বলে যে ধরো যে তুমি যে পার কেজি রিফাম্পিসিন বললে যে এত পার কেজি, সেখানে যদি 60 কেজি হয় কতটুকু আসে, এরকম জিজ্ঞেস করতে পারে। তাছাড়া তুমি যদি পার কেজি হিসাবে, পার কেজি বডি ওয়েট হিসাবে যদি তুমি বলো তাহলে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। সেটা পেডিয়াট্রিক্সেও বলতে পারবা, তুমি অ্যাডাল্টও বলতে পারবা। শুধুমাত্র তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যেটা অ্যাডাল্ট ডোজটা কেমন হবে, এরকম জিজ্ঞেস করতে পারে। 60 কেজি যদি হয় তাহলে কেমন হবে। গেছে কভার জি স্যার, মানে কোশ্চেন আসে যে ওই যে ডোজ রিকোয়ারমেন্ট, ডেইলি ডোজ রিকোয়ারমেন্ট, এরকম একটা রিকোয়ারমেন্ট তুমি পার কেজি ওয়েট হিসেবে দিতে পারো দিলে। সেক্ষেত্রে মানে ওই যে যেমন বলা থাকে আইসোনিয়াজাইড 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, সেক্ষেত্রে কি আমি 60 সাথে গুণ করে কি দিব নাকি? না না, তোমার যদি ইয়ে আসে, ধরো তোমার যদি রিটেন আসে, রিটেনে তুমি পার কেজি ওয়েট ওজন হিসেবে দিলেই হবে। সেখানে যত কেজি আছে তুমি ততটুকু দিবা, ওখানে জিজ্ঞেস করাতে, ওখানে আর অন্য কিছু লিখতে হবে না। অথবা তুমি যদি টোটাল ডোজ লিখতে চাও তাহলে 60 কেজির বেশি হলে এত, আর 60 কেজির কম হলে এত,
রিফাম্পিসিনের ডোজটা একটু বাড়ে, এই আর কি, আর কিছু না। তাহলে সেক্ষেত্রে ওটা দিতে, আর তুমি যদি পার কেজি হিসাবে দাও তাহলে পার কেজি হিসাবেও দিতে পারবে রিটেনের জন্য। শুধুমাত্র ভাইবা বোর্ডে বসলে তুমি পার কেজি বডি হিসাবে, ধরো আমরা মেডিসিনে যারা দেই তারা অ্যাডাল্ট ডোজ হিসাব করেই দেই, যে 60 কেজির বেশি হলে এত, 60 কেজির নিচে হলে এত। কাজে অনেকে হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে যে এটা টোটাল অ্যাডাল্ট ডোজ কত আসে, তুমি বলতে পারলে ভালো, না বলতে পারলে নাই। কিন্তু তুমি যদি পার কেজি বডি হিসাবে বলতে পারো, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল এভরিওয়্যার। সেটা রিটেনেও অ্যাকসেপ্টেবল হবে, ভাইভাতেও অ্যাকসেপ্টেবল হবে, পেডিয়াট্রিক্সেও অ্যাকসেপ্টেবল হবে, মেডিসিন তাতে কোনো অসুবিধা নেই। জি স্যার, সেক্ষেত্রে তো তাহলে আর আমি ওই না না 60 না, কেজি তুমি ওটা ওজন টোজন দিয়ে বলবা না, ওভাবে বলার দরকার নেই। সেক্ষেত্রে 60 কেজিতে গণন করে যে এত হবে ওটা লেখার দরকার নেই, পার কেজি হিসেবে বললেই হয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ। তোমরা যেটা হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া একটা তা এটা হলো থ্যালাসেমিয়ার পেশেন্ট। থ্যালাসেমিয়ার পেশেন্টের কি হয় যে ডিপ্লোইক ফেস যেটা আছে সেটা ওয়াইডিং হয়ে যায়, এটা আউটার টেবল, এটা ইনার টেবল, এটা হলো স্কার। এটা এটা এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস হয়। এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস এই স্কাল বোনের এগুলোতে হয়, ভার্টিব্রাতে হয়, ফ্রন্টাল বোনের এগুলো হয়, সেজন্য যে সাইনাস গুলো বড় হয়ে যায়, তাহলে ফ্রন্টাল ওয়াশিং যেটা হয় সেটা হচ্ছে। আর এই স্পেসটা এটা হয়ে যায় এবং হিয়ার এন্ড নন অ্যাপিয়ারেন্স। ডায়াগনোসিস বলে যে ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া। তোমার কাছে কি মনে হয়? যেটা আমার কাছে থ্যালাসেমিয়া মনে হচ্ছে। ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে একটা কমন কজ হলো থ্যালাসেমিয়া ডিসঅর্ডার, সেখানে ক্রনিক হয়, এখানে হতে পারে। এখানে অনেক সময় জিজ্ঞেস করে পিটুইটারি ফোসাটা দেখাও, এই যে পিটুইটারি ফোসা, এইখান থেকে তোমাকে ইন ডিটেইলস থ্যালাসেমিয়া বা ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া জিজ্ঞেস করতে পারে। বলে যে হোয়াট ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া, আরবিসি লাইফ স্প্যান কত, ম্যারোর কম্পেনসেশন কত পার্সেন্ট। আরবিসি যেটুকু তৈরি হয়, যে নরমালি এটা ইনফ্যান্টে তৈরি হয় যেটা ইয়ক স্যাকের মধ্যে, তারপরে একটা সময়তে লিভারে যায়, তারপরে স্প্লিনে এটা ইয়া হয়, তারপরে বিফোর বার্থই এটা বোন ম্যারোতে হয়, তারপরে হোল লাইফই এটা বোন ম্যারোর মধ্যেই এটা হিমোপাইসিসটা হয়। কিন্তু অ্যাডাল্ট লাইফে এসে দেখা যায় এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, যে লং বোনের আপার এন্ডে এবং মেমব্রেনাস বোন, যেটা ধরো তোমার স্কাল বোন, ভার্টিব্রা, এই সমস্ত জায়গাতে হিমোপাইসিস হয়, মানে রেড ম্যারো পাওয়া যায়, এবং বাদ বাকি ম্যারো এটা হোয়াইট ম্যারো বা ইয়েলো ম্যারো হয়, ফ্যাট দ্বারা রিপ্লেসড হয়ে যায়। এখন ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া যখন হয়, আরবিসির লাইফ স্প্যানটা কমে যায়। আরবিসির লাইফ স্প্যান যখন কমে যায় তখন বেশি বেশি প্রোডাকশন করতে থাকে, এবং বেশি বেশি যখন প্রোডাকশন থাকে বোন ম্যারো, যেখানে যেখানে প্রোডাকশন হয় সেখানে বোন ম্যারোর মধ্যে ইম্পর্টেন্ট হলো স্কাল বোন। তখন বোন ম্যারোতে যখন অনেক বেশি কাজ করবে তখন বোন ম্যারোর যে স্পেসটা এটা বেড়ে যাবে, সেজন্য ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়েড স্পেস। তারপরে যে ফ্রন্টাল যে বসিং যেগুলো সেগুলো হয়, ম্যাক্সিলাটা এটা প্রমিনেন্ট হয়, এগুলো হয়ে যায়, হিয়ার এন্ড অন পজিশন হয়, এই পজিশনগুলো হয়। তখন তোমার ওই হিমোলাইটিক অ্যানিমিয়া ইন ডিটেইলস তোমার বলতে হবে, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস, তারপরে অটো ইমিউন হিমোলাইটিস, নন অটো হিমোলাইটিস, ড্রাগ ইনডিউস হিমোলাইসিস, তারপরে থ্যালাসেমিয়া ডিসঅর্ডার, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, এদের ক্লিনিক্যাল ফিচার্স, এদের ইনভেস্টিগেশনস, এদের ট্রিটমেন্ট, এগুলো থ্যালাসেমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া এন্ড থ্যালাসেমিয়া তোমাদের ডিটেইলস পড়তেই হবে, কারণ তোমাদের একটা লং কেস আছে আয়শা নাম, না? ও হলো যে ও এটা বিটা থ্যালাসেমিয়ার পেশেন্ট, ওকে লং কেস হিসেবে দেওয়া হয়, এবং যে কয়দিন পরীক্ষা হবে প্রতিদিন কেউ না কেউ ওকে পাবাই। এখন লং কেস ওখানে ওর যে লং কেস পেলো সে তো পেলোই, বাকিরা ওকে উপর শর্ট কেস দিতে হবে, সেটা হলো স্প্লিনোমেগালির কজ, ওর যে ফেসিয়াল অ্যাপিয়ারেন্স তার এটা কজ হলেই তখন থ্যালাসেমিয়া কোনো না কোনো ভাবে আসবেই।
থ্যালাসিমিয়া যেহেতু হিমোলাইসিস হয় তো হিমোগ্লোবিনেশনের ডিসঅর্ডার, তাহলে ওখানে আদার কজেস অফ দ্য মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো তখন তোমাদের করতে হবে, যেটাতে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া না কেন, এটা ক্রনিক অ্যানিমিয়া ও হিমোলাইটিক অ্যানিমিয়া কি হয়, এর ইনভেস্টিগেশন কি হয়, সিরাম বিলিরুবিন কোন ধরনের সিরাম বিলিরুবিন বাড়ে, এখানে স্প্লিনোমেগালি কেন হয়, এখানে হেপাটোস্প্লিনোমেগালি কেন হয়, এখানে ডিপ্লয়েড স্পেস যখন বলতেছো সেখানে কেন হয়, এটা ফিটাল লাইফে কোথায় হিমোগ্লোবিন তৈরি হয়, তারপরে এক্সট্রা মেডুলারি হিমোলাইসিস যখন হবে তখন কোথায় হয়, এই সমস্ত কথাই ইন ডিটেলস তোমাদেরকে খুবই জিজ্ঞেস করে। আর ওই যে এটা ব্লাড পিকচার করলে কোন ধরনের হয়, যেমন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, সেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসিমিয়া, তারপর থ্যালাসিমিয়া ডায়াগনোসিস করতে হলে মানে আর কি করতে হয়, যেমন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটা বলা হয় যে আলফা থ্যালাসিমিয়া কি, বিটা থ্যালাসিমিয়া কি, থ্যালাসিমিয়া মেজর কি, থ্যালাসিমিয়া মাইনর কি, এগুলো তোমাদের ইন ডিটেলস পড়তে হবে, কারণ তোমাদের একটা লং কেস হবে। তাই লং কেসের জন্য তোমাদের তো টেনে নিতে হবে, কার ভাগ্যে পড়বে তা তো তোমরা জানো না, কারণ এবার এক্সটার্নাল যে আসছিল সে তার কাছে খাতাগুলো রাখছে, সে খাতাগুলো উল্টা পাল্টা করে দিয়ে রাখছে, তারপরে টেনে নিতে হয়েছে। কাজে রেজিস্ট্রাররা তোমাদের হেল্প করার চেষ্টা করলেও এটা পাবা না। কাজে সবাই ওই হিমোলাইটিক অ্যানিমিয়া আসার উপর পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকতে হবে, সবারই স্টেবল এনজাইনা পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকতে হবে, সবারই পেপটিক আলসারের দেওয়ার জন্য রেডি থাকতে হবে। আর কি কি যেন কেস ছিল, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, এগুলোর জন্য নেফ্রোটিক সিনড্রোম যদি থাকে তার জন্য হ্যাঁ যদি থাকে তো দেওয়া হবে। আর হিমোলাইটিক অ্যানিমিয়া তো কনফার্ম কেস, এটা তো থাকবেই, এগুলো থাকবে। ব্রঙ্কিয়াল অ্যাজমার কনফার্ম কেস, সিওপিডির কনফার্ম কেস, পেপটিক আলসার এটা কনফার্ম কেস, এটা পেপটিক আলসার থাকলেই তোমাদের পেপটিক আলসার ডিজিজের সমস্ত ট্রিটমেন্ট ইন ডিটেইল সব পড়তে হবে। তারপরে কোলেলিথিয়াসিস এর রিলেটেড, প্যানক্রিয়াটাইটিস এর রিলেটেড, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর রিলেটেড, এখানে যে ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ এমআই এর ব্যথাটাও বুকে ব্যথা হতে পারে, সেগুলো নিয়ে এগুলো পড়তেই হবে, এই রিলেটেড এগুলো তোমার পড়তেই হবে, অর্থাৎ এনিমিয়া রিলেটেড জিনিসগুলো পড়তে হবে। এইটা দেওয়া মানে তোমার হিমোলাইটিক অ্যানিমিয়া দিয়ে শুরু হলো এবং এরপর যে কোনো অ্যানিমিয়াতে চলে যেতে পারে, ইভেন লিউকোমিয়াতে চলে যেতে পারে। এইটা এক্সরে দেওয়া মানে কি, আমরা যখন এই এক্সরেটা দিতে চাই তখন তাকে আমরা হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার সম্পর্কে কিছু জিজ্ঞেস করব, এই জন্যই এই এক্সরেটা দেওয়া। সেখানে যেহেতু এটা হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক হিমোলাইটিক থ্যালাসিমিয়া ডিসঅর্ডার আছে, থ্যালাসিমিয়াতে আমরা শুরু করতে পারি, সেটা আয়রন ডেফিসিয়েন্সি যেতে পারে, এবং সেখানে লিউকোমিয়া যেগুলো আছে সেগুলো লিউকোমিয়া গেলে তার অ্যাসোসিয়েটেড লিম্ফোমা আসে। হয়তো দেখা গেল কেউ যদি ভালো পারে, হেমাটোলজিক্যাল ভালো যদি পড়া থাকে, তার এখানেই ভাইবাসা শেষ হয়ে যেতে পারে। আর এনিমিয়া তো যে কোনো একটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ারও একটা কেস দিয়ে রাখতে পারে, এনিমিয়ার কেস দিয়ে রাখো না তোমরা, আলাদা দেওয়া থাকে না, না? হ্যাঁ, কিন্তু কোনোবার যেবার কেস না পাওয়া যেতে পারে, শুধুমাত্র এনিমিয়ার কেসও দেওয়া থাকতে পারে। তাহলে হাউ টু ইনভেস্টিগেট এ কেস অফ এনিমিয়া, হোয়াট এভার মাইট বি দ্য এনিমিয়া, সেটা যাই হোক না কেন, সেটা তোমাদের এনিমিয়া ইন ডিটেইলস এটা পড়তে হবে। আর থ্যালাসিমিয়া তো পড়তে হবে, ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া তার কজ তো পড়তে হবেই, কারণ এটা কেস থাকে। এটা হলো তোমাদের লাগ অ্যাবসেস। এইবার দেখো যে এর সাইড, দেখো যে লেফট সাইড এটা নর্মাল আছে। তুমি যদি এই সাইডের সাথে এইখানে মিলায় দেখো, তাহলে এই যে ক্যাভিটি উইথ এয়ার ফিল্ড, এইখানে একটা ক্যাভিটি আছে, ক্যাভিটির খালি অংশটুকু এয়ার দিয়ে ভরা, এই অংশটুকু কালো, সেটা কালো দেখা যাচ্ছে, কিন্তু নিচের অংশটুকু পাস আছে। ক্যাভিটিটা পুরো করতে হলে এখানে নিচে দাগ দিতে হবে এরকম। এই ক্যাভিটির উপরের অংশ হলো এয়ার আছে, আর এই অংশে হলো ফ্লুইড আছে, তাহলে এয়ার এবং ফ্লুইডের এই একটা এয়ার ফ্লুইড লেভেল আছে। ক্যাভিটারি রিলেশন ইনভলভিং দা মিডল লোব, এটা হলো যে ইনভলভিং দা তুমি যদি জোন বলো যে আপার জোন অফ দা রাইট লাং, তাহলে উইথ এয়ার ফ্লুইড লেভেল, বাই ডায়াগনোসিস ইজ এটা লাং অ্যাবসেস।
এখন ক্যাভিটারি লেশন আর যাতে যাতে হয় সবগুলোই বলতে পারবা। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলে এটা বলতে পারবা, তারপরে টিউবারকুলোসিস এটা বলতে পারবা, পালমোনারি ইনফাকশন যদি বলতে চাও সেখানে হতে পারে। তারপরে তুমি যদি বলো যে এটা সাপোরেটিভ নিউমোনিয়া তাইলেও হতে পারে। অর্থাৎ যে কোনো কারণেই ক্যাভিটারি লেশন যদি হয় তাহলে এটা একটা ক্যাভিটি এয়ার ফ্লুইড লেভেল আছে তাহলে হতে পারে। তাহলে তুমি বলবা হলো লাং অ্যাবসেস। এটা তো লাং অ্যাবসেসই জানতে চাই নাকি? এরপরে তোমার এটা জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য কজেস অফ দ্য লাং অ্যাবসেস। লাং অ্যাবসেসের অর্গানিজম গুলো কি থাকে, কেন হয়? লাং অ্যাবসেস সাধারণত ক্রনিক ডেবিলিটেটিং পেশেন্ট যেগুলো হয় সেগুলোরই হতে পারে। এটা হলো বলে যে প্রাইমারি লাং অ্যাবসেস এন্ড দ্য সেকেন্ডারি লাং অ্যাবসেস। প্রাইমারি লাং অ্যাবসেস হলো তোমার একটা হেলদি লাং এ তারপরে অ্যাবসেস হলো, সেটা হলো প্রাইমারি লাং অ্যাবসেস। আর যদি কোনো আগে থেকে ডিজিজ থাকে সেখানে যদি অ্যাবসেস হয় তাহলে সেকেন্ডারি লাং অ্যাবসেস এটা বলা হয়। তাহলে লাং অ্যাবসেসটা কি কারণে হয় বা কাদের বেশি হয়? লাং অ্যাবসেস সাধারণত ওল্ড এজ যদি হয় তাদেরটা বেশি হয়। আনকনশাস পেশেন্ট যদি হয়, আনকনশাস কেন হতে পারে? যেমন ধরো কোনো পয়জনিং হয়েছে, তারপরে ব্রেন স্ট্রোকটা হয়েছে, অথবা ধরো কোনো সার্জারি হচ্ছে, তার ইনটিউবেশন হচ্ছে। আনকনশাস যদি হয় তাহলে তার অ্যাসপিরেশন হতে পারে। অ্যাসপিরেশন হলো অরোফেরিঞ্জিয়াল, মুখের মধ্যে যদি কারো ব্যাড ওরাল হাইজিন থাকে এবং এই এই অরোফেরিঞ্জিয়াল যে কন্টেন্ট যেটা সেটা যদি লাংসের মধ্যে চলে যায়, দিস কন্টেন্ট ক্যারিজ দ্য লটস অফ ব্যাকটেরিয়া, দে সিটস ইন দ্য লাংস এন্ড প্রোডিউসেস দ্য সাপুরেশন। অর্থাৎ ওখানে টিস্যু নেক্রোসিস হয়, পাস অ্যাকুমুলেশনটা হয় এবং পায়োজেনিক একটা মেমব্রেন থাকে, সেগুলো কিছুটা ড্রেনে হয়, ফাঁকা হয়, ওখানে ব্ল্যাক দেখা যায়, নিচে যেটুকু ফ্লুইড থাকে সেটা সাদা দেখা যায় এবং ইন্টারফেস অফ দ্য ফ্লুইড এন্ড দ্য এয়ার সেটা হলো এয়ার ফ্লুইডের একটা আপার লেভেল থাকে, এটা থাকে। তাহলে এদের আনকনশাস পেশেন্ট তাদের অ্যাসপিরেশন, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশনটাও হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে সাপুরেশন হয়ে হতে পারে, অরোফেরিঞ্জিয়াল যে সমস্ত আছে সেগুলোতেও ইয়া হতে পারে। ভেন্টিলেশনে যদি পেশেন্ট থাকে তাদের তাদের অ্যাসপিরেশন তাদের হতে পারে। ইমিউনো কম্প্রোমাইজ যদি হয় তাদের হতে পারে। এগুলো যে যে দোজ হু আর প্রন, কাদের এটা বেশি হয়। এটা ওল্ড এজে যদি থাকে, ক্রনিক ডেবিলিটেড যদি থাকে, অ্যাসপিরেশন যদি হয়, যে কোত্থেকে অ্যাসপিরেশন এতে অরোফেরেঞ্জিয়াল, কাদের অ্যাসপিরেশন হবে? যারা আনকনশাস পেশেন্ট থাকবে, আনকনশাস কি কি কারণে হতে পারে? যে এটা পয়জনিং এ হতে পারে, ব্রেন স্ট্রোক যদি হয় তার জন্য হতে পারে, মেনিনজাইটিস এনকেফালাইটিস এগুলো পেশেন্ট যদি হয় থাকে তাদের হতে পারে। তারপরে হলো খুব যে সার্জারির সময় হতে পারে, যে সার্জারিতে অ্যানাস্থেসিয়া যখন হয় তখন হতে পারে। তারপরে যখন ওই ইন্টিউবেশন করে তখন অরফেনজিয়াল কন্টেন্ট ভিতরে চলে যেতে পারে। এগুলোর কারণে হতে পারে। আর ইসোফেজিয়াল মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স যদি হয় তাহলেও অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। যেমন অ্যাকালেশিয়া কার্ডিয়া যেগুলো আছে সেটা লোয়ার ইসোফেগাস যে ডিসঅর্ডার, সেখানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেখান থেকে অ্যাসপিরেশন হয়ে এটা লাং অ্যাবসেস এটা করতে পারে। আর একটা হলো যে সেপটিক এম্বোলিক এম্বোলাস বলে, সেপটিক এম্বোলাস অর্থাৎ কোন এম্বোলাস কন্টামিনেটেড উইথ ব্যাকটেরিয়া। সেটা কোথায় হয়? যেমন আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ যদি থাকে, ট্রাইকাসপিড স্টেনোসিস আর ট্রাইকাসপিড রেজিস্ট্রেশন, ওখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়। সাধারণত আইভি ড্রাগ অ্যাবিউজার্স যারা হয় তাদের রাইট সাইডে ট্রাইকাসপিড ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়। ওখানে যে ভেজিটেশনটা থাকে সেই ভেজিটেশন যদি ডিসলোজড হয় তাহলে রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটিতে যায়, ক্যাভিটি থেকে পালমোনারি আর্টারি হয়ে এটা লাংসে আসে। তাহলে ওটা সেপটিক ফোকাস ওখানে থাকে, সেপটিক এম্বোলাস থাকে from the vegetations of the tricuspid valve। তাহলে ওটা যেখানে সেটেলড হবে সেখানে একটা সাপোরেটিভ একটা ইনফ্লামেশন হতে পারে, নেক্রোসিস অফ দ্য লাং এন্ড পাস এটা হতে পারে। এরপরে এটা বলা হয় যে এটা কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পেশেন্ট ইজিলি ক্যাকেকশিক হয় বা ওয়েট লস এটা থাকে, ম্যালনারিশড অনেক সময় থাকে, অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস বা ডায়াবেটিস এটা থাকতে পারে। এদের ফিভার হয়, হাই রাইজ অফ টেম্পারেচার থাকে, সাথে সোয়েটিং থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, ওয়েট লস থাকে,
এবং বিশেষ করে স্পুটাম যেটা হয় সেটা হলো কোপিয়াস, এটা মানে এটা ফাউল স্মেলিং, কোপিয়াস অ্যামাউন্ট অফ ফাউল স্মেলিং স্পুটাম হয়। স্পুটামের রংটা একটা পুট্রিট হয়, এটা পচা পচা এটা রঙের হয়, পুট্রিট স্পুটাম হয়, ফাউল স্মেলিং হয়, কোপিয়াস অ্যামাউন্ট অনেক বেশি অ্যামাউন্ট হয়। এগুলোর সাথে হিমোপটাইসিস এটা থাকতে পারে, এগুলো। এরপরে যে আদার ইনভেস্টিগেশন গুলো কি কি আছে সেগুলো তোমার করতে বলে ডায়াগনোসিসের জন্য। তারপরে এটা ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক কতদিন দিবা। অ্যান্টিবায়োটিক কিন্তু এটা আইভি অ্যান্টিবায়োটিক লাগে, সেটা প্রায় 6 উইকস লাগে, 6 সপ্তাহ দিতে হয়। কতদিন দিবা, কি দিবা, এগুলো ইন ডিটেইলস তোমাদের পড়ে নিতে হবে। লাং অ্যাবসেস, সাপোর্টিভ নিউমোনিয়া, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, কারণ এই এক্সরেটা থাকে এবং ইন ডিটেইলস তোমাদেরকে লাং অ্যাবসেস সম্পর্কে জিজ্ঞেস করতে হয়। তাহলে রিস্ক ফ্যাক্টরস ফর দ্য লাং অ্যাবসেস, তারপরে হলো কাদের বেশি হয়, what are the causes of the lung abscess, what are the organisms of the lung abscess, তারপরে what are the investigations of the lung abscess, what are the clinical manifestations of the lung abscess, what are the treatment of the lung abscess, এবং সাথে ফিজিওথেরাপি। তোমাদের ডেভিডসনের বইয়ের মধ্যে আরো বড় বই হ্যারিসন যদি কেউ পড়তে পারো, সব মিলায় ঝিলা এটা পড়ে ফেলবো। এটা প্লুরাল ইফিশন, আমাদের আজকে 1:30 বেজে গেছে। প্লুরাল ইফিশন সম্পর্কে ভালো করে পড়বা। প্লুরাল ইফিশন বলতে এটা এখানে এইটা ধরো এই যে ট্র্যাকিয়া পুশ টুয়ার্ডস দ্য অপোজিট সাইডস, এটা রাইট সাইডে একটু পুশ করছে, বোথ অ্যাপেক্স আর দ্য ক্লিয়ার। তারপরে লেফট রাইট লাং ফিল্ড, এটা left mediastinum, heart border is slightly pushed towards the right sides, homogeneous opacity involving the middle and the lower zone, middle zone and small part of the upper zones with the curvilinear border, এটা হলো কার্ভিলিনিয়ার বর্ডার। এই কার্ভিলিনিয়ার বর্ডারের জন্যই এটা ইফিশন হচ্ছে, এটা লেফট সাইডের প্লুরাল ইফিশন। এটা হলো ম্যাসিভ ইফিশন। ম্যাসিভ ইফিশন যদি হয় তাহলে মিডিস্টাইনাল শিফটিং থাকে, এটা হার্টের এটা শিফটিং হচ্ছে টুয়ার্ডস দ্য রাইট সাইড, অনেক সময় ট্র্যাকিয়াটা শিফটিং থাকে, এটা স্মল শিফটিং অফ দ্য ট্র্যাকিয়া টু দ্য অপোজিট সাইডস। এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এইটা এই পেশেন্টের কি কি কারণে এটা প্লুরাল ইফিশন হতে পারে, তাই না? তাহলে যদি তোমরা এটা জেনে রাখবা, যদি ইউনিল্যাটারাল প্লুরাল ইফিশন হয় তাহলে ইজিলি লোকাল কজ অর্থাৎ লাং এর কোনো কারণে হচ্ছে। যদি বাইল্যাটারাল প্লুরাল ইফিশন হয়, এ পাশেও আছে সেটা হলো সিস্টেমিক কজ। সিস্টেমিক কজ যদি হয় ইজিলি ট্রানজিটিভ হয়। ট্রানজিটিভ মানে যদি এটা প্রোটিন করো তাহলে প্রোটিন হলো লেস দ্যান 2.5 গ্রাম পার ডেসিলিটার এটা থাকে, আর এক্সিডেটিভ যদি হয় মোর দ্যান 2.5 গ্রাম পার ডেসিলিটার হয় এক্সিডেটিভ এন্ড ট্রানজিটিভ। ট্রানজিটিভ হলে ইউজুয়ালি বাইলেটারাল হয়, এক্সিডেটিভ হলে ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়। যেহেতু এটা ইউনিল্যাটারাল হচ্ছে তাহলে এইটা হলো যে এটা ট্রানজিটিভ, এক্সিডেটিভ হবে। এক্সিডেটিভ হলে এটা প্রোটিন কন্টেন্টটা বেশি থাকতে হবে। তাহলে সম্ভাব্য কি কি কারণ হতে পারে, যদিও কারণ বয়সের উপর নির্ভর করে। যদি ইয়াং অ্যাডাল্ট যদি হয় তাহলে সেটা টিউবারকুলোসিস হতে পারে, প্যারানিউমোনিক এফিশন হতে পারে, কিন্তু ফার্স্ট টিউবারকুলোসিসেই এটা ম্যাসিভ এফিশন হতে পারে। প্যারানিউমোনিক এফিশন যদি থাকে স্যার বলো, টিবি যদি হতো তাহলে এখানে প্যাচি অপাসিটি থাকতো না। এটা প্যাসিভ অপাসিটির এখানে অ্যাপেক্সটা ক্লিয়ার। প্লুরাল ইফিশন মানে কি, এটা কিন্তু প্লুরাল সিডলিং, প্লুরাতে ইনভলভটা প্লুরাতে হচ্ছে, প্লুরা হয়েছে, প্লুরুসি হয়েছে, তারপরে ইফিশনটা হয়েছে। অনেক সময় দেখা যায় যে লাংসে কোনো ইনভলভমেন্ট নাই। এখন যদি আমরা পানি এটা বের করে আবার রিপিট এক্সরে করি তাহলে নিচের দিকে যদি টিউবারকুলার কোনো অপাসিটি থাকে তাহলে বোঝা যাবে, কিন্তু অ্যাপেক্স ইজ ক্লিয়ার, অ্যাপেক্সে নাই। যে টিউবারকুলার ফোকাস আছে কিনা, যে স্যার ইট মে বি, এটা মে আর মে নট বি, সেটা কি করে বোঝা যাবে? যে আমরা যদি ফ্লুইডটা অ্যাসপিরেট করার পরপরই যদি আবার একটা রিপিট এক্সরে করি তাহলে এখানে যদি কোনো লেশন থাকে সেটা নিউমোনিক কনসলিডেশন থাকতে পারে, টিউবারকুলার ফোকাস থাকতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে,
কোনো ক্যাভিটারি লেশন থাকতে পারে বা এগুলো থাকতে পারে, কিন্তু এখানে আপ টু টিল যে এখানে অ্যাপেক্সটা ক্লিয়ার। আবার যদি কিছু না পাই তাইলেও টিউবারকুলোসিস হতে পারে কিনা, ইয়েস, অনলি ইনভলভ দ্য প্লুরা, শুধু প্লুরাতে ইনভলভ হয়েছে, প্লুরিসি হয়েছে, ইফিশিয়েন্ট হয়েছে, লাং প্যারেনকাইমা ইনভলভ করে নাই। বোঝা গেল কিনা? আচ্ছা, এটা হতে পারে। তারপরে এটা এটা হলো যে মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি, এটা যদি বুড়া বয়স হয়, ধরো 6-7 ইয়ার্স এজ, তারা 30 বছর ধরে চেইন স্মোকার ছিল, হাতে একটা ক্লাভিং পাওয়া গেছে, তাহলে তার কি ধরনের ইয়া হতে পারে, মানে তার কি কারণে হতে পারে এরকম ইফিশিয়েন্ট। ধরো এই পেশেন্টের 70 বছর বয়স, তার দেখা যায় যে 30 বছরে তার স্মোকিং এর হিস্ট্রি আছে, হাতে একটা ক্লাভিং আছে, তাহলে হোয়াট মাইট বি দ্য কজ? তুমি বলবে যে এখানে প্রথম কারণটা হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। এটা ডায়াগনোসিস কিভাবে করবা? যেটা আমরা হিস্ট্রিটা নিলাম, এক্সামিনেশন করব, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড গুলো আছে কিনা সেটা আমরা দেখব, তারপরে এক্সরে আমরা করছি, এরপরে প্লুরাল ফ্লুইডটা অ্যাসপিরেট করব, প্লুরাল ফ্লুইডটা অ্যানালাইসিস করে দেখব ওখানে কেমন হয়, যে ওখানে এক্সুডেটিভটা হয়, প্রোটিন কম থাকে, সেল কাউন্ট ইজিলি, লিম্ফোসাইটটা প্রিডমিনেন্ট থাকে। এখানে আমরা মেলিগন্যান্ট সেলগুলো দেখব, মেলিগন্যান্ট সেল যদি আমরা পেলাম তাহলে কনফার্ম হলাম, কিন্তু মেলিগন্যান্ট সেলটা লেস সেনসিটিভ, এটা 30% কেসে, লেস দ্যান 30% কেসে পজিটিভ থাকে, তাহলে আমরা ফ্লুইডটা অ্যাসপিরেট করে আবার একটা এক্সরে করতে পারি, তারপরে একটা সিটি স্ক্যান করলে এটা আমরা কোনো মাস লেশন পেতে পারি, তারপরে সিটি স্ক্যান যদি কোনো মাস লেশন পাওয়া যায় তখন সিটি গাইডেড আবার এফএনএসিস করে টিস্যু ডায়াগনোসিস করে ফেললাম, হতে পারে। যদি টিউবারকুলোসিস যদি হয় তাহলে আমরা এটা অ্যাসপিরেট করব বা প্লুরাল ফ্লুইডটা অ্যাসপিরেট করব। টিউবারকুলোসিস বলার আগে তারপরে তুমি বলবা যে তার হিস্ট্রি নিব, তার কফ আছে কিনা, কফটা এটা প্রোডাক্টিভ কিনা, তাহলে আমরা একটা সিবিসি করে দেখব। সিবিসি তে দেখা গেল যে টিউবারকুলোসিস হলে ইউজুয়ালি সেল কাউন্টটা নরমাল থাকতে পারে, কিন্তু এটা প্যানসাইটোপেনিয়াও হতে পারে, আবার লিউকোসাইটোসিস থাকতে পারে, কিন্তু ইউজুয়াল কাউন্টটা নরমাল হয়। তারপরে লিম্ফোসাইটোসিস থাকতে পারে কিন্তু হাই ইএসআর হবে, হাই ইএসআর মানে এটা 70, 80 বা 100 পর্যন্ত হতে পারে, বা 100 এর বেশি হতে পারে, হাই ইএসআর হতে পারে। তারপরে যদি স্পুটামটা প্রোডাক্টিভ স্পুটাম হয় তাহলে আমরা স্পুটামটা এইটা আমরা এফবি স্টেনিং করব, গ্রামি স্টেনিং করব, এফবি স্টেনিং করব, যদি এফবি যদি পাওয়া যায় পজিটিভ হয় তাহলে টিউবারকুলোসিস, যদি না পাওয়া যায় তাহলে আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করে দেখব, সাইটোলজি করব, প্রোটিন করব, বায়োকেমিস্ট্রি দেখব, তারপরে মেলিগন্যান্ট সেল দেখব, তারপরে আমরা কালচার করে দেখতে পারি, তারপরে ওই জিন এক্সপার্ট করে দেখতে পারি, যখন আমরা টিউবারকুলোসিস কনফার্ম হবে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। তাহলে প্লুরালিফিকেশন ইন ডিটেইলস করে ফেলবো, এটা মাস লেশন, এটা মাস লেশন, এটা সাধারণত এইটা হয়তো আপার আপার লোবে, আপার লোবটাই করছে, এটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। এটা যদি হয় তাহলে বলবা যে এটা কি কি কারণে হতে পারে, এটা কনসলিডেশন, তাহলে কনসলিডেশনের যতগুলো ইয়ে আছে সবগুলোতেই আসবে। তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হতে পারে, এটা কিভাবে ডায়াগনোসিস আমরা করতে পারি, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন, সব এটা তো ক্লিয়ার, পরিষ্কার একটা। এটা ওই যে ট্রান্সভার্স টার্মিনেটর, এটা কার্ডিওমেগালি, আর কিছু নাই, এটা তো শুধু কার্ডিওমেগালির জন্যই দিচ্ছ। এইটা ধরো এইখানে একদম শার্প ছিল, শার্প বর্ডার, নিচের দিকে আবার শার্প নাই, এদিকে শার্প নাই, যদি অনেক সময় পেরিকার্ডিয়াল ইফিশন হলে বলে যে এই বর্ডার, ধরো এটা হলো লেফট বর্ডার, লেফট ভেন্ট্রিকুল, এটা ধরো রাইট এট্রিয়াম, রাইট বর্ডারটা তৈরি হয়েছে, এখন রাইট এট্রিয়ামের চারদিকে তো পেরিকার্ডিয়াম আছে, বাইরের দিকে হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিতরের দিকে হলো ভিসারাল পেরিকার্ডিয়াম, এর পাশে যদি ফ্লুইড থাকে তাহলে ফ্লুইড চাপ দিলে পরে এই বর্ডারটা একদম শার্প এন্ড ওয়েল ডেলিনিয়েটেড হয়, শার্প বর্ডার পাওয়া যায়, এরকম কলসির মতো হয়, এপাশেও প্রায়, এপাশেও সমান, এপাশে নেকটা পিসার শেফট বলে আর কি, আর সাথে অলিগেমিক লাং ফিল থাকে আর কি। তো এটা কার্ডিওমেগালি, কার্ডিওমেগালির কজ যেগুলো আছে সেগুলো তোমাদের আসবে। শেষ, এই তোমরা ভালোভাবে আসো পড়ো, তাহলে কার্ডিওমেগালি ভালো করে পড়ে, মাস লেশন যেটা আছে ব্রঙ্কিওজেনিক কার্সিনোমা, তারপরে
নিউমোনিয়া, তারপরে লাং অ্যাবসেস, এগুলো ভালো করে পড়তে হবে। এক্সরে রিলেটেড আর একটা হিমোলাইটিক অ্যানিমিয়া যেটা আছে ওটা ভালো করে পড়তে হবে। আর কার্ডিওমেগালি, এক্সরে কার্ডিওমেগালি কেউ কেউ দিতে পারে তোমাদের, কিন্তু আমি হলে সাধারণত মনে করি যে যার ইসিজি দিল তার হার্টের অনেকটাই, কারণ আজকাল কার্ডিয়াক ইভালুয়েশন এক্সরে দেওয়ার হয় না, কাজে আমি এক্সরে দেওয়ার হার্টটা ধরতে চাই না। আমি ইসিজি দেবো, তারপর ইকোকার্ডিওগ্রামের কথা বলবো, ওদের জিজ্ঞেস করবো। আর শুধু লাং এর ইভালুয়েশন হলে এক্সরে এন্ড সিটি স্ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। করোনার এক্সরে কি স্যার দিবে? কর্নার এক্সরে যদি তোমাদেরকে, তোমরা কর্নার এক্সরে পড়ে ফেলবা, এখন তো ওই করলেই অনলাইনে অনেক পাওয়া যায়। এটা সাধারণত পেরিফেরিতে, লাং এর পেরিফেরিটা ইনভলভ হয়। লাং ফিল্ডে যে দুই সাইড, এই সাইড যেরকম দেখছো, দেখা যায় এখানে একটু অপাসিটিস আছে, এখানে একটু অপাসিটিস আছে, এরকম ব্রঙ্কোডেমিনা, কিন্তু লাং এর পেরিফেরিতে সাধারণত ইনভলভমেন্টটা বেশি হয়। আর দিলে পরে তোমাদের একবার দেখায় দিবে, যদি পরীক্ষার আগে দেওয়াই হয় তাহলে তো অবশ্যই আবার তোমাদেরকে আমরা দেখায় দেব, বলে দিব যেটা করোনার এক্সরে দেওয়া হয়েছে, বলে দিব সেগুলো আমরা। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে অনেক ধন্যবাদ।